চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। ডক্টর আলিফের একটা ঘটনা শুনে আসবো আমরা, এবং শুরুই করতে চাই ডক্টর আলিফকে দিয়ে। চলুন ডক্টর আলিফের প্রথম ঘটনায় যাই। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, যে ঘটনাটি অনেকদিন পরে আসলাম, যে ঘটনাটা আজকে শেয়ার করব, তিনি আমার খুব ক্লোজ ছোট ভাইয়ের একটি বড় ভাই আর কি। জি। তো ঘটনাটা 81-82 দিকে, ঘটনাটা প্রায় অনেকদিন আগের কথা। অনেকদিন আগের। তো মফস্বলে থাকতেন তিনি তখন, এখন ঢাকায় থাকেন কিন্তু তখন তিনি মফস্বলে থাকতেন। মানে আমি একদম তার সামনে বসে ঘটনাটা নেই, সে একটু গ্রামের ভাষায় কথা বলে, যেহেতু সে এখানে ডেলিভার দিতে পারবে না। আপনি বলছিলেন যে উনি খুব চমৎকার করে গুছিয়ে খুব সুন্দর করে গুছিয়ে বলে আর কি, খুব সুন্দর করে মানে বলার ডিজাইন, ঘড়ির থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত খুব সুন্দর করে সে খুব সুন্দর করে বলে। তো যেটা হচ্ছিল যে উনি যখন এরকম 81-82 দিকে গ্রাম মানে মফস্বলে ছিলেন আর কি, স্কুলে পড়তেন। তো যে আমি রাসেল ভাই শুরুর দিকে আপনাকে বলেছিলাম যে যারা একটু আল্লাহর পথে মেহনত করেছেন আর কি, তিনি সেই দলের মানুষ আর কি, যে দাড়ি ওঠার পর থেকে সে কখনো শেভ করেন না আর কি, এখনো পর্যন্ত সে অবস্থা। মানে সে খুব মানে নামাজি একজন মানুষ আর কি, খুবই পায়াস একজন লোক। তো গ্রামে তখন আসলে এখন তো অনেক মানে ইসলামিক জিনিসপত্র, অনেক ম্যাটেরিয়ালস চলে এসছে সবার হাতে হাতে, মোবাইল ফোন, ইউটিউব। তখন রাসেল ভাই ওই মফস্বল গুলাতে মাহফিল হতো, মাহফিল গুলাই ছিল ভরসা। তো মাহফিলে দাওয়াত পেতো যখন লোকজন, পোস্টার পেতো, তখন তারা এরকম মাহফিলে মুভ করতো আর কি। তো একটা মাহফিলে একজন পীর আসবেন এরকম কিছু একটা, তো তিনি দাওয়াত পান, পোস্টার দেখেন, তো তিনি দেখেন যে তার বাড়ি থেকে এটি প্রায় 10 মাইল দূরে মানে যে মাহফিলটা হবে। তো তিনি বিকালবেলায় রওনা দিয়ে চলে গেলেন। তখন পায়ে হেঁটেই মোটামুটি যাত্রা করতে হতো আর কি, এত রিক্সাও ওই জায়গায় ছিল না। ঢাকাতেই 82 সালে রিক্সা কয়টা ছিল কে জানে, আমি তো তখন জন্ম হই নাই আসলে, যদিও বলতে পারবো না। তো তখন মফস্বলে রিক্সা তো প্রশ্নই ওঠে না। তো তার বাড়ি থেকে প্রায় 10 মাইল দূরে দুটা বাড়ি ক্রস করে যেতে হইতো। এক একটা বাড়ি থেকে ডিস্টেন্স ছিল প্রায় 3.5 মাইল। তার মোটামুটি ওই বাড়িগুলোতে একটা বাড়িতে তার যাওয়া আসা প্রায় ছিল রেগুলার তার বাড়ি থেকে। তো যাই হোক, সেদিন মানে আপনার মাহফিলে চলে যায়। তো মাহফিল শুরু হয় সন্ধ্যার দিকে। আচ্ছা। তো সেটা এক্সটেন্ড করতে করতে রাত প্রায় 3টা বেজে যায়। আচ্ছা। তিনি বললেন যে আমি মাহফিলে প্যান্ডেলের নিচে বসে আছি, এমন সময় খুব ঝড়ো বাতাস, মানে বাতাসটাতে ঠান্ডা, মানে বাতাসের ঠান্ডাতেই বুঝে যাচ্ছিল যে খুব বড় একটা ঝড় আসবে এখন, যে ঝড়টা খুব ভয়ঙ্কর ঝড় হবে, এরকম তার মনে হচ্ছিল যে এখনই সেফ সাইডে চলে যাওয়া দরকার। তো চিন্তা করতে করতে ঝড় চলে এসে পুরো প্যান্ডেল সব উড়িয়ে দিল। এটা মাঠে হচ্ছিল, তো প্যান্ডেলটা উড়ে গেল। উড়ে গিয়ে সে ঠিক কিছু দূরে একটা বিল ছিল, তো বিলের পাশে আপনার এই মাহফিল হলেই দেখা যেত যে ওই মুড়ি মুরকি, তারপরে মুরালি, সব মানে খাওয়া দাওয়ার দোকানপাট বসতো আর কি টুকরিতে। প্রিয় লিসেনার, এই এপিসোডে শুনতে পাবেন গ্রামের ভয়ানক ঘটনা, এবং এর সাথে আরো অনেক ঘটনা শুনতে পাবেন যা শুধুমাত্র বাছাইকৃত ভয়ানক ঘটনা। আপনারা যারা প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা যাতে এই চ্যানেলে ঘুরে আসতে পারেন, এই চ্যানেলে অসংখ্য এপিসোড পাবলিশ করা আছে শুধুমাত্র বাছাই করা ভয়ানক ঘটনা। ভূতভূমের যত ভয়ানক ঘটনা আছে প্রত্যেকটা ঘটনা বাছাই করে প্রতিনিয়ত আমি এই ইউটিউব চ্যানেলে রাত 10টা বাজে পাবলিশ করে থাকি। তাহলে চলুন এই ভিডিওর মধ্যে আমি যে ঘটনাগুলো শেয়ার করছি প্রত্যেকটা ঘটনা শেষ পর্যন্ত শুনে আসি। তো সে কি করলো, ওই দোকান থেকে কিছু নিয়ে খেলো, কারণ ওই মাহফিলের যে সিন্নি সেটা দিতে নাকি আপনার ফজরের নামাজের আগে দিবে আর কি, এরকম কিছু একটা শোনা যায়। তো বলে যে এতক্ষণ তো ওয়েট করা যাবে না, প্লাস প্যান্ডেল উঠে গেছে, আমাকে এখন বাড়ির দিকে যেতে হবে। তো সে ডিসিশন নিয়ে ফেলায় তখন যে না, আমি হালকা কিছু খেয়ে রওনা দিয়ে দিব বাড়িতে। 10 মাইল রাস্তা রাসেল ভাই, হেঁটে যাওয়া তো মুখের কথা না, অনেকক্ষণ হেঁটে যেতে হবে। তো সে কিছু জিনিস খেয়ে দিয়ে ওই জায়গা থেকে রওনা দিয়ে দেয়, কারণ ওইখানে তার পরিচিত কেউ ছিল না। যতটুকু বয়ান সে শোনার কথা সে শুনেছে, ওখান থেকে শোনার পরে সে ঘড়িতে দেখলো 3টা 1 বাজে। তখন সিকো ঘড়ি আসছে বাংলাদেশে, মানে বাংলাদেশে না, আমি কখন আসি যাই না, তিনি বলছে নতুন নতুন সিকো ঘড়ি তার হাতে এসছে আর কি। তো দেখে সে চাপ দিয়ে লাইট জ্বলে এরকম আর কি। তো দেখে সে বললো যে না, 3টা 1 বাজে, আমি এখন রওনা দিব। তো বাড়ির দিকে রওনা দিচ্ছে সে। তো বাড়িটা যেতে গেলে তার ক্ষেতের মাঝখান দিয়ে যে আলগুলো আছে দিক দিয়ে হেঁটে যেতে হবে, কারণ যে রাস্তাটা আছে একটাই রাস্তা, মানে এছাড়া অন্য কোনো রাস্তা নাই। আচ্ছা। মাহফিলটা যে জায়গায় হচ্ছে, তো ক্ষেতের মাঝখান দিয়ে প্রায় আধা ঘন্টার বেশি সময় হাঁটার পরে তিনি একটা বাড়ি দেখতে পেলেন। তো বাতাসের তীব্রতা রাসেল ভাই খুব বেশি বেড়ে যায় ওই মুহূর্তে, প্রচন্ড বাতাস বইতে থাকে। তিনি কি করলেন, একটা বাড়ি দেখতে পেলেন। ওই বাড়িটার কাছে যাওয়ার পরে একটা ঢিবির মতো জায়গা পেলেন, এবং পাশে খড়ের যে স্তূপ, সুন্দর স্তূপ গুলো গ্রামের বাড়িতে দেখা যায়, সে খড়ের স্তূপ পাশে দেখতে পেলেন। এমন সময় বৃষ্টি নামা শুরু হলো, গুড়ি থেকে প্রচন্ড জোরে বৃষ্টি, মানে মিডিয়াম, এত প্রচন্ড জোরে মানে কি, মানে এক দাঁড়াতেই সে মিনিটের মধ্যে ভিজে যেত, এরকম অবস্থা আর কি। তো সে একটা গাছের নিচে দাঁড়ালো। গাছের নিচে কিছুক্ষণ দাঁড়াতেই রাসেল ভাই
বিদ্যুৎ চমকাচ্ছে। এমন সময় তার চোখটা পেছনের দিকে, মানে সে পেছনে ফেরার পরপরই দেখলো যে বিদ্যুৎ চমকাচ্ছে আর তিনি একটা লোককে খুব পরিষ্কার ভাবে দেখতে পাচ্ছে ঠিক পেছনে, তার থেকে 20 ফিট দূরে হবে, হাইয়েস্ট 20 ফিট দূরে হবে। তো তিনি জিজ্ঞেস করলো যে এই বাড়িটা কোনটা, মানে এর আগেও তো তিনি এই জায়গা দিয়ে পাস করেছে, যে এই বাড়িটা তিনি আগে দেখেন নাই। তো জিজ্ঞেস করলেন যে এই বাড়িটা আসলে কোন বাড়ি, একবার দুইবার জিজ্ঞেস করলো, কিন্তু ওই লোকটা কোনো অ্যান্সারও নাই, ওই জায়গা থেকে সে নড়ছেও না, এমন ভাবে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে ওখানে যদি ওকে কেউ ধাক্কা দিয়েও ফেলে দেয় উনি ওই জায়গায় পড়ে থাকবে, মানে কোনো কথা বলবে এরকম। কিছুক্ষণ জিজ্ঞেস করলো, প্রায় 4-5 বার জিজ্ঞেস করার পরও কোনো অ্যান্সার না পাওয়ার পরে উনি ঢিবিতে দেখলেন যে মেঘ, মানে বিদ্যুৎ চমকাচ্ছে, খুব খুব বিদ্যুৎ চমকাচ্ছে। ওই জায়গাটা তার কাছে মনে হয় যে না, এই জায়গায় থাকলেও রিস্কি, কারণ ক্ষেতের মাঝখানে প্রচুর মানুষের বিদ্যুৎ চমকে মরে যাওয়ার ঘটনা তিনি শুনেছেন। তো বললেন যে না, আমি এখন এই জায়গায় নিজে নিজে চিন্তা করলেন, এই জায়গায় না বাড়ির ভিতরে ঢুকে একটা আশ্রয় তো পাবো, কারণ এখন রাত্রে 3:35-এর উপরে বাজে, 3:30-টার উপরে বাজে, এত রাতে আমি কি করব। উনি চিন্তা করলেন যে ঘরের ভিতরে, ওই বাড়ির ভিতরে ঢুকে যাবে। তো গাছপালা ক্রস করে, একটা আমড়া গাছ ছিল নাকি, একটা আম গাছ ক্রস করে বাড়ির ভিতরে ঢুকে যায়। একটু উঁচু, বাড়িটা একটু উঁচু আর কি। উপরে ওঠার পরে ওই বাড়ির দিকে ঢুকতেই হাতের বাম পাশে, ঘরটা পশ্চিম দিকে ছিল, তো ঢুকতেই সেই বাড়ির যে আপনার ঘরের বাইরে যে বারান্দার মতো থাকে না, টিনের চালা দিয়ে বারান্দার মতো বসার লোক বসার জায়গাটা আর কি, সেই জায়গায় সে একটু আশ্রয় দেয়, গুটিসুটি হয়ে বসে, কারণ সে ভিজে একদম ভিজে শেষ হয়ে গেছিল আর কি, পায়ে কাটা টাটা লেগে আছে। তো কিছুক্ষণ থাকার পর তিনি খুব ভয়ে ভয়ে ছিল। রাসেল ভাই আপনাকে বলি, আসলে লোকটা খুব সাহসী ছিল, মানে ওই এলাকার মধ্যে তিনি অনেক সাহসী ছিল। যে কোনো কাজ, যে কোনো কিছু কেউ জিজ্ঞেস করার আগে বা কেউ হুকুম দেওয়ার সাথে সাথে সে করে দিত কাজটা। তো সেই মানুষ এখানে যে ভয় পাচ্ছে, যে আসলে কি না কি জিজ্ঞেস করবে, কি না কি মানুষ মনে করে, এই জায়গায় চুপচাপ বসে থাকি, যদি জিজ্ঞেস করে তাহলে বলবো যে আমি অমুক বাড়ির লোক, মাহফিলে আসছিলাম, বৃষ্টির কারণে এখানে আশ্রয় নিয়েছি, কেমন চোরের মতো লাগছে তার নিজেকে। এমন সময় তিনি দেখলেন যে দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে, যে ঘরের মধ্যে সে বসে আশ্রয় নিলেন সেই জায়গায় ঘরের দরজাটা বাতাসে বাড়ি খাচ্ছে। একটা ফাঁকে ওই বাতাসে বাড়ি খাওয়ার পর বাড়ি খাওয়ার সাথে সাথে যে হালকা ফাঁকা দেখা যাচ্ছিল, তাতে দেখা যাচ্ছে একটা কপি ভেতরে জ্বলছে। কি জানি মনে করে তিনি ঘরের ভেতরে ঢুকলেন, ঘরের দরজাটা মানে আস্তে করে খুললেন। চাচ্ছিলেন যে যেহেতু ঘরের দরজা বাড়ি খাচ্ছে, হয়তোবা ঘরে কেউ নাই অথবা কেউ আছে জানেন না, তাকে জানানো দরকার বা জাগানো দরকার বা কিছু একটা বলা দরকার। তিনি দরজা খুলতেই দেখলেন একটা বডি, বেডের উপরে পড়া, একটা চোখের উপরে একটা বডি পড়া, পটকা গন্ধ, এবং বডিটার অর্ধেক আপনার পচে গেছে আর অর্ধেকটা পচে নাই, এরকম একটা বডি দেখা যাচ্ছে এবং হা করে আছে। মনে হচ্ছে যে এটা মানে এটা মৃত বডিটা তো বুঝাই যাচ্ছে। এইটা দেখার পর রাসেল ভাই উনি ওই জায়গায় আর 1 মিনিটও দাঁড়া থাকতে পারেনি। এত বাতাসের মধ্যে কপিটা নিভে নেয় আর এই ডেড বডিটা পড়ে আছে, সে এক দৌড়ে বাড়ির বাইরে যায়। বাড়ির আশেপাশে যে ঘরগুলো ছিল সবগুলোতে ঘরে নক করে, একটা ঘরে তালা পায়, বাকি সবগুলা ঘরের দরজা খোলা থাকে, কিন্তু একটা বান্দাও ঘরের ভেতরে পায় না। যে তাহলে পুরা বাড়িটা খালি আর এখানে একটা ডেড বডি পড়ে আছে। তিনি ঘর থেকে, ওই বাড়ির থেকেই বেরিয়ে আসেন, যে ঢিবিতে আশ্রয় নিয়েছিল সেই ঢিবির দিকে আবার ব্যাক করেন। আচ্ছা, ব্যাক করার পরে তিনি দেখলেন দূরে যে মানুষটা একটু আগে বিদ্যুৎ চমকাচ্ছিল দেখতে পাচ্ছিলেন, সেই মানুষটা ওখানে দাঁড়িয়ে আছে। ওনাকে আবার জিজ্ঞেস করলো যে কি ভাই, এটা কোন বাড়ি, ভেতরে একটা মানুষ পড়ে আছে, ভেতরে একটা ডেড বডি পড়ে আছে, কিন্তু ওই লোকটা থেকে কোনো ধরনের সাউন্ড পাস পেলেন না আর কি। হাতের ডান দিকে হঠাৎ করে বাচ্চা খেলছে, এরকম একটা শব্দ আসতে থাকলো, বাচ্চারা খেলছে। বাচ্চাদের সাউন্ড কোথা থেকে আসলো, অবাক দৃষ্টি। তখন সে খুব মানে কান্নারত অবস্থা জিজ্ঞেস করতে, এটা কোন বাড়ি, এটা কার বাড়ি, এটা কোন জায়গা, এটা জিজ্ঞেস করতে ওইখান থেকে একটা বাচ্চাদের ভয়েস আসে তার দিকে যে জানি না। এইটা শোনার পর উনি কি করে যে আর যাই হোক, বৃষ্টিতে ভিজি আর যাই হোক, আমি একটা দৌড় দিব। ক্ষেতের আইল দিয়ে রাসেল ভাই খুব দৌড়ানো, খুব কষ্ট হচ্ছে। কোন আইলের দিয়ে কতটুকু দৌড়ানো যায়, কষ্ট করে দৌড়াইতে পারে। তারপর বৃষ্টি পড়ছে, আইলগুলো তো আপনার পুরো কাদায় হয়ে আছে, মানে পিছলা। তারপরে তিনি যতটুকু পারলেন দৌড়ে গেলেন। বলে যে এই বাড়ির থেকে আরো 3 মাইল পর আরেকটা বাড়ি আছে, ওই বাড়িতে আবার তার যাওয়া আসা ছিল রেগুলার। ওই বাড়িটার নাম হচ্ছে পাটোয়ারি বাড়ি। তো সে ওই দিকেই মুখ করে, ওই পাটোয়ারি বাড়ির দিকেই মুখ করে সে দৌড় দিল আর কি। প্রায় মনে হচ্ছিল যে 1 মাইল দূর আমি হেঁটে ফেলেছি, মানে দৌড়ালাম, এখন হাঁটা শুরু করলাম, পিছনে বাড়িটা রেখে আসছি। আমি দেখলাম সামনে এই বাড়িটা পাটোয়ারি বাড়ি, আমি চিনে গেছি। মানে সে বলছে যে আমি অনেক দূর সামনে চলে আসছি, এখন আর আমার কোনো রিস্ক নাই। আমি দৌড়াই গিয়া ওই পাটোয়ারি বাড়িতে এক পরিচিত লোক ছিল আর কি, সেই পরিচিত লোকের সাথে দেখা করবে, ঘরে ঢুকবে। তো সে বাড়ির ভিতরে ঢোকার পরে সেই স্ট্রাকচার রাসেল ভাই, একটু আগে যে বাড়িতে সে ঢুকেছিল একই স্ট্রাকচার, সেম স্ট্রাকচার। সে ঘুরে ওই জায়গায় আবার আসছে, আসার পরে সে সেই ঘরটাতেই ঢুকলো, মানে সেই ঘরের সামনেই আসলো যে ঘরের সামনে একটু আগে সে আশ্রয় নিয়েছিল। চলে আরে হায় হায়, আমি তো এত দূর দৌড়ে আসলাম, আমি কি আবারও একই জায়গায় আসলাম, এটা কিভাবে সম্ভব? আমি তো ওই বাড়ি রেখে সামনের দিকে দৌড় দিছি, আমি আবার এখানে কিভাবে আসলাম? তার কাছে খুব অবাক লাগতে থাকলো, এবং সবচেয়ে বেশি অবাক লাগার সাথে সাথে সে এত দোয়া পড়ছে, এত সূরা পড়ছে, কিন্তু কোনো কিছুতেই তার এই ভয়টা যাচ্ছে না, কোনো কিছুতেই কোনো কিছু চেঞ্জ হচ্ছে না।
এমন হতে পারতো দোয়া পড়ছে সে অজ্ঞান হয়ে গেল, এমন হতে পারতো কোনো বিপদ আসছিল সরে যাচ্ছে বা কিছু, তার কাছে কোনো বিপদও আসছে না, কিন্তু এমন অবস্থা যে তিনি এটা থেকে মানে মুভও করতে পারছে না, সরতে পারছে না। সেই ঘরের মধ্যে আবার ঢুকলো, সে চেক করার জন্য ঢুকলো যে এটা কি সে একই ঘর কিনা। সে ঘরে ঢুকলো, দেখলো যে এবার সেই ডেড বডিটাই মানে চৌকির উপর পড়ে আছে, কিন্তু পুরো ডেড বডিটা কাপড়ে মুড়ানো, আর যে বডিটার মাথাটা খালি বের হয়ে আছে, কাফনের মানে লাশের মতো দেখা যাচ্ছে, খালি মাথাটা বের হয়ে আছে। আর ওই কপির আলোতে দেখা গেল যে লোকটার চোখ বন্ধ, কিন্তু উনি বিড় করে একটা কথা বলছে। কথাটা এরকম যে, ভাই আমাকে একটু কবরটা দিয়ে যান, আমার এখানে খুব খারাপ লাগছে, আপনি কবর না দিয়ে যায় না। এই কথাটা শোনার পর উনি ওই জায়গা থেকে একদম হুড়মুড় করে বের হয়ে যায়। এই হুড়মুড় করে বের হওয়ার পর 2-3 বার কাদায় পিছলিয়ে পড়েন। সে আবার সেই ঢিবির কাছে যান, সেই ঢিবির কাছে যে একই জায়গায় একই বাড়িতে আবার ফেরত এসছেন, এবং সেই যে বিদ্যুৎ চমকাচ্ছে, রাসেল ভাই আমি আপনাকে বলি, সেই লোকটা আবার ওই জায়গায় দাঁড়িয়ে, সে ওই অবস্থায় দাঁড়িয়ে আছে যেই জায়গায় যে অবস্থা ছিল। এই অন্ধকারের ভিতরে, এই বৃষ্টিচ্ছন্ন দিনে, মানে রাতের বেলা তার এই জিনিসগুলো সে ফেস করছে। এমন সময় লোকটাকে জিজ্ঞেস করলো, আমি কোন বাড়িতে আসছি, আমি কিভাবে মুক্তি পাবো, কিছু একটা বলেন, আপনি তো কিছু বলতেছেন না। তখন ওই লোকটা বললো যে আপনি কবর দেওয়া ছাড়া যেতে পারবেন না বাড়ি থেকে, কবরটা দিয়ে তারপরে চলে যান। তারপরে সে ঘরে গেল। ওই ডেড বডিটা, তখন আমি একটু জিনিস স্কিপ করে গেছি, ডেড বডিটা তখন বলেছিল যে কবরটা দিবেন আপনি আমার ঘরের পেছনে, একটা লাঙ্গল রাখা আছে, সেই লাঙ্গলের সাথে একটা কোদাল বাঁধা আছে, কোনো মতে আমাকে মাটিটা দিয়ে যান। এটা সে বারবার বিড় করে বলছিল, কোনো মতে আমাকে মাটি দিয়ে যান। তো উনি বললো যে এই বৃষ্টির মধ্যে আমি কবর কিভাবে খুঁড়বো। তো যখন তিনি ঘরের পেছনে কবর খুঁড়তে গেল, বলে যে আমি কোনো মতে সাহস নিয়ে কবর খুঁড়ছি, এবং কবরটা অটোমেটিক খুব সুন্দর করে মাটি উঠে আসতেছে, এবং যে মাটিগুলা পড়তেছে সেখানে পানি পর্যন্ত জমতেছে না, এত সুন্দর করে হচ্ছে। গাছের নিচে কবর। আমি মোটামুটি কোনো মতে কবরটা খুঁড়ে ওনাকে হাতে নিই, ডেড বডিটা হাতে নিই। এত হালকা ডেড বডি আমি কখনো, মানে আমি কিভাবে ধরতেছি আমি নিজেও জানি না। একটু আগে দেখলাম এই ডেড বডির উপরে কোনো কাপড় নাই, এখন দেখলাম একটা কাফনের কাপড় চলে আসছে। আমি গিয়ে কোনো মতে ডেড বডিটাকে কবরের ভেতরে কবরস্থ করি, কোনো মতে মাটি চাপাতে আমি বের হয়ে এসে ক্ষেতের মাঝখানে পড়ে যাওয়ার পর আমার আর কিছু মনে নাই। এতটুকু আমার মনে আছে। সকালবেলা যখন ঘুম ভাঙে, কয়টা বাজে সেটা আমি খেয়াল করি নাই। ওই তো ওই ক্ষেতের মাঝখানে গত রাতের বৃষ্টির কারণে ক্ষেতের মধ্যে প্রচুর পানি জমেছিল রাসেল ভাই। তো পানিগুলো আপনার যাদের ক্ষেত তারা মনে হয় পানিটা বের করছে আর কি, আইলের পাশ দিয়ে মাঝখান দিয়ে ক্যানেল করা, তো পানিগুলা বের করছে, পানি বের করার জন্য আস্তে করে মাটি কেটে দিচ্ছে যাতে পানিটা বের হয়ে যায়। তো ওই একটা লোক বলছে, কি ব্যাপার ভাই, রাত্রেবেলা কি মট্টত খাইছিলেন কিনা যে আপনি এরকম ভাবে পড়েছিলেন। তো সে কোনো মতে উঠে মাথা ঘুরাতে থাকে, তার শরীর প্রচন্ড জ্বর এসে যায়। সে জিজ্ঞেস করতে থাকে এখানে যে বাড়িটা ছিল, বাড়িটা কই। উনি ওই বাড়ির থেকে কাছেই একটা ক্ষেতের মাঝখানে অজ্ঞান হয়ে পড়ে। বলে যে কোন বাড়ি, এখানে তো কোনো বাড়ি নেই। মানে বলে যে তাহলে পাটোয়ারি বাড়িটা কত দূরে, বলে পাটোয়ারি বাড়ি থেকে 2.5 মাইল দূরে। তিনি যেখানে আছে সেখান থেকে 2.5 মাইল দূরে যে বাড়িটার কথা তিনি বলছিলেন, যে বাড়িটার উদ্দেশ্যে তিনি রাতে রওনা দিয়েছিলেন। সে যে আবার ব্যাক করবে, যে আমি কবরটা দিল, ওখানে খালি ক্ষেত আর ক্ষেত, অনেক ক্ষেত, ধানের ক্ষেত। তুমি বলো যে তাহলে আমি রাত্রেবেলা কোন বাড়িতে ঢুকলাম। এরপর থেকে তিনি কখনো রাসেল ভাই রাত্রেবেলা মাহফিলে মুভ করতেন না। কিন্তু উনি যেটা বললো যে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ওই যে ডেড বডিটা পড়েছিল, আমার কাছে মনে হচ্ছে যে লোকটাকে আমি বারবার বিদ্যুৎ চমকানো অবস্থায় দেখেছি, এটা সেই লোকটারই হয়তো বা ডেড বডি, হয়তো উনি চেয়েছেন যে আমার ওখানে কবর হওয়া দরকার। কিন্তু কবর হয়েছে যে কবরটা কোথায়, আমি তো সারাটা বাড়ি মানে ওই জায়গায় দেখলাম যে এখানে নিশ্চিন্ন কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। ওই পাটোয়ারি বাড়ি ঠিকই আমি বাড়িতে যাওয়ার পর পেয়েছি, আমাকে একটা লোক এগিয়ে দিয়েছে, পাটোয়ারি বাড়ি আমি ঠিকই পেয়েছি রাসেল ভাই। কিন্তু যে বাড়িতে তারা এত রাত্রেবেলা ওই দিন রাতে এত বড় ইনসিডেন্ট ঘটলো, সেই বাড়িটা আর সেখানে নাই। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। চমৎকার, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি সাদ্দাম খন্দকার, আমি এসেছি উত্তরা থেকে। জি, আমি লিসেনারদের কাছে একটু সরি বলে নিচ্ছি, বিকজ আমি খুবই সিক, হয়তোবা অনেক কাশি হয়েছে, হয়তোবা ঠিক আছে, আমরা ঘটনায় চলে যাই। ওকে, তো এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে, সেটা হচ্ছে রাজবাড়ি বালিয়াকান্দিতে। এটা আমার টিচারের একটা স্টোরি। এটা আমাকে বলেছেন আমার এক ফ্রেন্ড, যার নাম হচ্ছে। তো আমি স্টোরিতে চলে যাচ্ছি। আমার টিচারটা ছিলেন হচ্ছে মানে প্রায় এটা 22 কিংবা 23 বছর আগের স্টোরিটা। তো আমার ওই টিচারটা, উনি তখন মানে খুব বাহিরে চলাফেরার অভ্যাসটা ওনার ছিল। তো উনি রাতে চলাফেরাটা একটু বেশি করতেন। তো প্রতিদিনের মতো উনি সেদিনও যান বালিয়াকান্দি নামক ওই আমাদের ওই বাজারটাতে। তো ওখানে যাবার পর উনি হচ্ছে প্রায় রাত তখন 2টো হবে এরকম একটা টাইমে উনি ব্যাক করেন ওনার ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিয়ে।
উনি যখন ব্যাক করেন ওই টাইমটাতে আসলে ওনার গ্রামের ওনার যখন বাড়িতে ফিরতে ঠিক আসতে রাস্তায় একটা শ্মশান পড়ে। ওই শ্মশানে এখনো ওখানে মানুষ পোড়ানো হয়। তো এবং ওখানে প্রতি বছর মেলা হয়। উনি যখন ওই রাস্তা দিয়ে আসছিলেন হঠাৎ করে শ্মশানের পাশে উনি দেখতে পান যে মেলা হচ্ছে, মানে মেলা আকৃতি, অনেক লোকজন ওখানে আনন্দ ফুর্তি করছে। তো উনি আসলে নিজের কিউরিসিটা করতে না পেরে উনি ওখানে ঢুকে যান যে দেখি ওখানে কি হয়। তো উনি ভিতরে যান এবং ভিতরে গিয়ে উনি দেখতে পান যে অনেক মানুষ আনন্দ ফুর্তি করছে, অনেক দোকান বসছে। তো উনি আসলে এর মধ্যে ভিতরে গিয়ে ওনার 2-3 জন পরিচিত লোকের সঙ্গে ওনার দেখা হয়ে যায়। তো উনি ওখানে অনেকক্ষণ আড্ডা টাড্ডা দেবার পর হঠাৎ করে উনি দেখে যে চারিপাশের যত লাইট গুলো ছিল সব বন্ধ হয়ে যায় অটোমেটিক। তো এর মাঝে 2 জন লোক ওনাকে এসে বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি আসলে ওই টাইমটাতে একটু নার্ভাস হয়ে যায় যে কি ব্যাপার, আমি এতক্ষণ কি মানে কিসের মধ্যে ছিলাম, আমি বুঝতে পারলাম না যে এরকম একটা অবস্থা। হঠাৎ করে আমি দেখলাম চারিপাশে কত মানুষজন, আলো জ্বলছে, হঠাৎ করে এরকমটা হয়ে গেল। আসলে একটু ভয় পেয়ে যান। তো উনি ওই লোককে বলে যে হ্যাঁ আমাকে একটু এগিয়ে দিয়ে আসুন। তো ওই লোকটা ওনাকে নিয়ে এগিয়ে দিয়ে আসতে চায়। তো কিছু দূর যাবার পর ওই লোকটা ওনাকে বলে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তো তখন উনি বলে যে না আমাকে আর একটু এগিয়ে দিয়ে আসুন। দেন আবার উনি কিছু দূর এগিয়ে দেন এবং এরপর আবার বলে যে তুমি কি এখন যেতে পারবা? তো উনি বলে যে না। এভাবে যেতে যেতে ওনার যে বাড়িটা, ওনার বাড়ির সামনে গোরস্থান আছে, ওখানে এলাকার যে মানুষগুলা মারা যান তাদের দাফন করা হয় ওখানে। তো উনি ওখানে যেই ওই পর্যন্ত এসছে তখন হচ্ছে ওই লোকটা আবার আমার ওই টিচারটাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি এখন যেতে পারবা? তখন আমার টিচার বলছে যে না প্লিজ, এত দূর যেহেতু এসছেন আর একটু আসেন। তখন ওই লোকটা বলছে যে না আমি তো আর যেতে পারবো না। তখন ওই টিচার উনি অ্যাকচুয়ালি দৌড়ে গিয়ে ওনাকে চাপটে ধরে যে না প্লিজ আমাকে আরেকটু দিয়ে আসুন। তো তখন উনি যেটা দেখতে পান আলোতে, হালকা ঝাপসা জ্যোৎস্নার আলোতে যেটা দেখতে পান সেটা হচ্ছে যে ওনার মুখে কোনো মাংস নেই, মানে কঙ্কালের আকৃতি পুরোটা। তো উনি ওই টাইমটাতে ভয় পেয়ে যান, বাট ওনাকে বুঝতে দেন না। আমি আগেই বলেছি উনি খুবই সাহসী ছিলেন। তো উনি ওনাকে বুঝতে না দিয়ে উনি বলে যে প্লিজ আমাকে দিয়ে আসুন আর একটু, আমি তো চলে এসেছি প্রায়। এভাবে যেতে যেতে ওনার যখন বারান্দা পর্যন্ত, মানে ওনার বাড়ির ভেতরে বারান্দা পর্যন্ত এসছে, তখন ওই লোকটা বলছে যে আচ্ছা এখন কি তুমি যেতে পারবা? তখন বলছে একটু দাঁড়ান আর একটু আসুন। তখন উনি ওনার রুমে ঢুকে যায়। ওনার রুমে ঢুকে দরজাটা লক করে বলতেছে যে হ্যাঁ আপনি এখন চলে যান, আমি এখন যেতে পারবো, আমার এখন আর কোনো প্রবলেম হবে না, আপনি এখন চলে যান। তো এটা শুনবার পর ওই লোকটা বাহিরে থেকে বলছে যে তুই খুব বুদ্ধিমান, যার কারণে তুই বেঁচে গেলি আজকে। তা না হলে তুই যদি এই বারান্দা থেকেও বলতি যে না আমি যেতে পারবো, আপনি চলে যান, আমি এখানেই তোকে পুঁতে দিতাম। তো এই ছিল আমার স্টোরি, ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাই আমরা ঘটনায়। আমাদের সঙ্গে আছেন আহমেদ বাবু ভাই, এন্ড তার কাছে ঘটনায় যাব। এই ঘটনাটা হচ্ছে একজনের, তার নামটা আমি বলতে পারবো না, নিদার দ্য লোকেশন, নিদার দ্য টাইম, কারণ এটা তার পার্সোনাল একটাই। আমি তার কাছে বলে নিয়েছি যে আমি নো প্রবলেম, শেয়ার করলে সবকিছু গোপন রেখে করবো। ওকে, নো প্রবলেম। যাই হোক, কোন একটা সময় সে আমাকে রিকোয়েস্ট করে যে তাদের বাসায় একটা ফ্ল্যাট আছে এবং সেই ফ্ল্যাটটাতে কেউ ভাড়াটিয়া থাকতে পারে না। আচ্ছা। এবং তারা যে কয়বারই ভাড়া দিয়েছে এবং তারা নিজেরা কিছু বলেনি ভাড়াটিয়াদেরকে যে এখানে কিরকম কিছু ঘটে বা সামথিং লাইক দ্যাট। ভাড়াটিয়ারা নিজের অন্য আশেপাশের যে উপর নিচের ফ্ল্যাটের থেকেও কোনো ইনফরমেশন পায়নি, বাট তারা উঠেছে, দেখা গেছে 2 মাস থেকে তাড়াতাড়ি চলে গেছে। এন্ড ইটস নট বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট খারাপ না, বাসা এনভায়রনমেন্ট মানে আশেপাশের যে এলাকার এনভায়রনমেন্ট ভালো, একটু আপনার একটু আর কোয়াইট এরিয়া, হ্যাঁ, মানে মানুষজন কম আশেপাশে, মানে আপনি বুঝতে পারছেন ঢাকা শহরের কিছু অঞ্চলে এখনো কোয়াইট আছে, এরকম একটা জায়গা। সো এলাকাটা কোয়াইট এবং সবকিছুই মোটামুটি বেরোলে কনভিনিয়েন্ট শহর, বাট এরকম। আমি ওর কাছে শুনে বলেছি যে হ্যাঁ এরকম তো আমি শুনেছি অনেক জায়গায় এরকম থাকতেই পারে, মানে খালি বাসা, ভৌতিক ব্যাপার। তো অনেকবার রিকোয়েস্ট করার পর একদিন আমার সময় হলো আর কি, এরকম রাত 8-9টার সময় আমি একটু সময় পেলাম যাওয়ার জন্য। সো ওই সময়টা এরকম বৃষ্টিরই ছিল আর কি। সো এনিওয়েজ, আমি যখন ওর ওখানে যাই, ওর সাথে কন্ট্যাক্ট করি যে আমি তোমার বাসায় আসবো, আমার সময় বেশি নেই, আধা ঘন্টা 1 ঘন্টা আমি থাকতে পারবো আর কি। তো সে রাজি হলো, তো আমি ওখানে গেলাম বাইক নিয়ে। সো যাওয়ার পথে কিন্তু রাসেল ভাই লাইক নর্মাল রাস্তা বা সামথিং এরকম কিছু হয়নি, বাট একটা আশ্চর্য ব্যাপার, ঝড়ো হাওয়াটা শুরু হলো তার বাসা ঠিক পৌঁছানোর আগেই। হঠাৎ করে মনে হলো যে একটা দমকা বাতাস, ব্যারিয়ার বলা যায়, হ্যাঁ, কাইন্ড অফ লাইক মানে দমকা একটা হাওয়া, মানে লাইক আমি ভাবলাম যে একটা ঝড়ো হাওয়া হতেই পারে, বৃষ্টির সিজন, ঝড়ের সিজন, বৈশাখের সিজন। তো আমি কিছু না মনে করে
গেলাম, ওকে কল করলাম, ওর কল কানেক্ট হচ্ছে না বারবার। তো বারবার বলছে যে নাম্বার বিজি, টুট করে শব্দ করে এঙ্গেজ ফোন দিয়ে কেটে যায়। তো কয়েকবারের পর ও কানেক্ট হলো, বলা যায় ভাই আমি তো ওয়েট করতেছি আপনার জন্য। আমি বললাম তোমার বাসার নিচে আসো তুমি। তো আসলো, এসে আমাকে নিয়ে গেল। তো ফ্ল্যাটটাও এলিকুয়েন্টলি বললাম না আসলে যে কোন ফ্ল্যাটে আর কি, যাই হোক আমাকে ফ্ল্যাটে নিয়ে গেল। তো আমার কাছে না আসল ভাই, আই ডোন্ট নো ইফ আমি আগের থেকে শোনার কারণে কিনা বাসাটা সম্বন্ধে আমার বেশ খারাপ লাগছিল প্রথম মানে থেকে। ইউ আর নট ফিলিং গুড, হ্যাঁ। সেটা কি আপনার মানে কনসিয়াসলি আপনি মানে কনসিয়াসলি কাইন্ড অফ না, আমি মানে উঠছি কেমন খারাপ লাগছে আমাকে, সিঁড়ি বেয়ে উঠছি, মানে আই এম নট ফিলিং গুড। বাড়িতে কোনো লিফট নাই, সিঁড়িওয়ালা বাসা, কেমন খারাপ ফিল করা। তা আমি আসলাম একটা ফ্ল্যাট, খুব যখন ফ্ল্যাটটার সামনে দাঁড়ালাম খুব খারাপ ফিল করা শুরু করলাম। মানে কোনো ভালো ফিল না, মানে কেমন যেন একটা অস্বস্তিকর ফিলিং, লাইক না আসলে ভালো হতো, কেন আসছি, ভাল লাগতেছে না, বা টাইম ওয়েস্ট। কিন্তু মানে তখন কি আপনি জাস্ট এই ফিলিং গুলো হচ্ছিল, মানে আপনি কি আপনার মধ্যে ছিলেন নাকি? হ্যাঁ, আমি লাইক আমার মধ্যেই ছিলাম, আমি কনসিয়াসলি নরমালি ছিলাম, এবং আমি ফিল করতেছি যে ভাল লাগতেছে না, সামথিং লাইক দ্যাট, আই শুডন্ট বি হিয়ার। তো ও বললো যে, এবং আমি ঘামছি, খুব গরম ঘামছি। তো ও বললো যে ভাই আপনি কি ফ্ল্যাটে ঢুকবেন? তো ও দেখলাম যে ও ঢোকার প্রতি, যদিও নিজেদের ফ্ল্যাট, তার নিজের ঢোকার খুব একটা আগ্রহ তার নাই ভিতরে। হ্যাঁ, তারপরে সে ফ্ল্যাটটা খুললো, তালাটা খোলার পরে একটা মানে যেমন আপনি একটা বদ্ধ ঘরের মধ্যে ঢুকলে যেরকম একটা ব্যাপার স্যাপার সেরকম তো থাকি, একটা গন্ধ আসতেছে। তো যখন ফ্ল্যাটে ঢুকলাম না আসলে বাইরে কিন্তু গরম, আপনি দেখবেন যে এই বৈশাখ মাসে কিন্তু বেশ গরম থাকে, যেমন আমাদের কদিন আগে দাবদাহ হচ্ছিল, এরকম না হলেও বেশ গরম, কিন্তু রুমটার ভেতরেই কিন্তু বেশ একটা ঠান্ডা একটা পরিবেশ। আচ্ছা, মানে বেশ কোল্ড, মানে আপনার মনে হচ্ছে যে আপনি টেম্পারেচার ফিল করতে পারতেছেন, যে নর্মাল থেকে একটা লাইক এয়ার কন্ডিশন রুমে ঢুকলে যেরকম সেরকম একটা ডিফারেন্স। তা আমি একটু মানে অবাক হলাম ভিতরে ঢুকে, যে হঠাৎ করে এখান থেকে এয়ার কন্ডিশন নাই, কিচ্ছু নাই, এবং জানলাগুলো যে খুব একটা খোলা তা না, একটা জানলা একটু খোলা ছিল পাশ থেকেই। তা আমি ভিতরে ঢুকলাম, ঢোকার পর বললাম লাইট নেই, বলতেছে না ভাইয়া সরি লাইট নেই, আপনি বসেন আমি চার্জ লাইট নিয়ে আসি, আর আপনি তো আসছেন এক্সপিরিয়েন্স করতে। তো আমার তখন একটা জিনিস নর্মাল কিন্তু না, মানে অবশ্যই। এবং আমার কিন্তু তখন একটা সন্দেহ ছিল রাসেল ভাই, যে এটা হতে পারে একটা প্রি প্ল্যান কিছু, আমাকে ভয় দেখানো বা এরকম অনেক কিন্তু দু একজন মানুষ আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তা আমি ওইটা মনে করে নিয়ে মনে মনে হাসলাম, বললাম যাও তুমি লাইট নিয়ে আসো, আমি আছি এখানে, চার্জার নিয়ে আসো। তা আমি ঢুকলাম। তো ঢোকার পর আমি যেটা করছি রাসেল ভাই, ভেতরে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিছি। সো দেয়ার টু রিজনস, যে একটা যে দরজাটা খোলা রাখি, অনেক সময় কেউ ভয় দেখানোর চেষ্টা করলে চালাকি করে কেউ ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, আরেকটা জিনিস কেউ যাতে বেরোয় যেতে না পারে। হ্যাঁ, এই দুটা জিনিস আমি মানে মনিটর করার জন্য আমি দরজাটা লাগাই দিছি। আর মোবাইলের যে ফ্ল্যাশ লাইট ওটা জ্বালাইছি, জ্বালা আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে করে পাশের রুমটা গেছি, দেখতেছি কি কি আছে। আচ্ছা, এবং আমি খুব কনসিয়াসলি চেষ্টা করতেছি কেউ লুকা আছে কিনা বাসার মধ্যে ভয় দেখানোর জন্য এরকম। আমি কিন্তু আলটিমেটলি ওদের যে দুইটা বেডরুম, দুইটা বাথরুম, বারান্দা সব জায়গায় গেছি রাসেল ভাই, এবং আমার লাইট মেরে কিছু কাউকে পাইনি, মানে ইটস লাইক এমটি হাউস। কিন্তু ব্যাপারটা হচ্ছে রাসেল ভাই, যখন এটা এখন আমার গুজবাম্প হয়, আমি যখন বাথরুমের দরজা খুলতেছি তখন আমার কেন জানি মনে হচ্ছিল ভেতরে কেউ আছে। এখন এটা এমন হতে পারে যে আমার নিজের ভেতরে ফিলিংস, একটা এমটি বাড়ি, এটা সম্বন্ধে কথা শুনছি, আই ডোন্ট নো, বাট আই ফেল্ট লাইক দেয়ার ইজ সামথিং। উনি কি একাই থাকেন এরকম কিছু না, মানে আরো ফ্যামিলি মেম্বার? পুরো ফ্যামিলি আছে উপরে ফ্ল্যাটে। আচ্ছা, ওকে, তাদের নিজের বাড়ি আর কি। মানে আপনি ফিল করছিলেন যে মানে কেউ নাই, এমটি হাউস এরকম কিছু, কিন্তু বাড়িটা কিন্তু একটা মানে এমনি বাসা, সেখানে মানুষ থাকে ফ্ল্যাটে। তো ওই ফ্ল্যাটটাতে অ্যাবান্ডন কোনো কিছু না, ওই ফ্ল্যাটটাতে কোনো কারণে মানে ভৌতিক কিছু কার্যকলাপ হয়, এবং এটা আমি বলবো আপনাকে পরে যে কি হয়। সো আমি যখন দেখলাম যে আমার মনে হচ্ছে যে বাথরুমের মধ্যে কেউ আছে, এরকম মনে হচ্ছিল, খুললাম দেখি কেউ নাই, জাস্ট লাইক নর্মাল থিং। তা আমি আবার পুরো বাসাটাকে চেক ইন করে আমি আপনার ওই ড্রয়িং রুমে এসে দাঁড়ালাম ওখানে। ও কিন্তু তখন আসছে না। এর মধ্যে আমার কাছে মনে হলো পাশের রুমে খস 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 শব্দ হচ্ছে, মানে লাইক সামবডি ইজ ইন দেয়ার। আমি খুব দ্রুত পাশের রুমে গেলাম, দেখলাম যে কেউ নাই এখানে। মনে হলো তারপরে যে আপনার যে সিঁড়ি ঘরে যে মানে যেখান থেকে আসার কথা, ওখানে কেউ আসতেছে সিঁড়িতে। তা আমি ভাবলাম যে ও আসতেছে লাইট নিয়ে। সো অবভিয়াসলি আমি দরজার কাছে আসলাম, এসে আমি দাঁড়ায় আছি। তো মনে হচ্ছে সিঁড়ি থেকে উঠলো, উঠে ঠিক ওই যে ল্যান্ডিং এ আসলো, কিন্তু দরজা আর নক হচ্ছে না। তা আমি ওখানে পিপল ছিল, পিপল দিয়ে তাকালাম, আপস অন্ধকার, কেন সামনেও লাইট নেই, কাউকে দেখা যাচ্ছে না, ইটস লাইক নোবডি ইজ ইন দেয়ার। কিন্তু আমি স্পষ্ট শুনছি সিঁড়ি থেকে কেউ নামছে। তা আমি ভাবলাম যে মোস্ট প্রবাবলি হয়তো আমি ভুল শুনছি বা কিছু। একটু পর আবার শব্দ হলো, ও আসলো, ও এসে লাইটটা দিল, লাইট নিয়ে ঢুকলো, একটা চার্জার লাইট, এলইডি লাইট। এদিকে বললো যে আপনি কি আপনার সাথে থাকবো? বলছে না, তুমি চলে যাও, তুমি চলে যাও, আমি কিছুক্ষণ থাকি, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, আমি চলে যাবো। কিছু দেখছেন? আমি বলছি না, কিছু দেখিনি। আমি লাইটটা দিয়ে চলে গেল, এবং ও যখন লাইটটা দিয়ে চলে গেছে, উপরে উঠে গেছে আসল ভাই, তখনই আমি শব্দ পাচ্ছি পিছনের রুমে দাঁতে বাড়ি খায় না মানুষের, মানে জোরে জোরে এরকম সামথিং লাইক দ্যাট। এবং মানে জিনিসটা বেশ ভয়াবহ টাইপের, অবশ্যই ভয়াবহ, মানে আপনার শুনলে হঠাৎ করে একা মানে খুব অস্বস্তি লাগবে। এবং আমি কিছুক্ষণ ফ্রিজ হয়েছিলাম দরজার সামনে, তারপর আমি তাড়াতাড়ি হেঁটে ওই যেখান থেকে আসছে শব্দটা ওখানে গেছে। ওখানে গিয়ে দেখি রুমের মধ্যে কিচ্ছু নাই,
কিন্তু ওইখান থেকে ওই রুম থেকে কিন্তু দাঁতে বাড়ি খাওয়ার স্পষ্ট হচ্ছিল, শব্দ হচ্ছিল। এন্ড রাইট অ্যাওয়ে তখন হলো কি ধুম করে ওই যে মেন যে দরজাটা ওখানে কেউ কিল মারলো, আচ্ছা। বা একটা ধাক্কা দিল জোরে। আমি সাথে সাথে আসছি বাইরে, এসে গেটের সামনে আসলাম, মানে ওই যে পিপল দিয়ে তাকাচ্ছি কেউ নাই, আমি দরজাটা খুলে ফেলছি। আবার খুলে ফেলার পরে দেখলাম যে বাইরে মানে ঝড় শুরু হয়েছে, বাতাস শুরু হয়েছে, লাইক ঝড় হচ্ছে বাইরে। কিন্তু রাসেল ভাই ওখানে কিন্তু এমন একটা স্টেয়ার কেস, ওইখানে কোনো কিছু উড়ে এসে বাড়ি খাবে এরকম কিচ্ছু নাই, রাসেল কিছু নাই। আচ্ছা, নাথিং ইজ দেয়ার দ্যাট কুড মেক দ্য সাউন্ড, এরকম করে হয়েছে। তারপর আমি দাঁড়ায় থাকলাম গেটের কাছে কিছুক্ষণ, কাজ আমি অলরেডি একটু অস্বস্তি ফিল করা শুরু করছি, কাজ আমি একলা এবং ঝড় হচ্ছে বাইরে, এবং আই ওয়াজ নট ফিলিং গুড ইদার। তো একটু পরে দেখি ও নেমে আসছে, আবার এসে বলতেছে যে কি ভাইয়া কিছু হয়েছে, ঝড় বৃষ্টি হচ্ছে, আপনি যাবেন কিভাবে, এখানে একা একা থাকবেন, বা মানে ও জিনিসটাই। আমি বললাম যে আমি একটু আগে একটা জিনিস এসেছে, তোমার এখানে কে জানি নক করছে ধুম করে। তো বলতেছে ভাইয়া দিস ইজ ওয়ান অফ দ্য প্রবলেম। আচ্ছা, যে এই বাসাটায় প্রায় এরকম নক হয়, নট নেসেসারিলি এখন ঝড় হয়েছে এরকম না, এরকম নক হয়। এবং ওদের বাসার যে ওই যে কাজের মেয়ে থাকতো, এই কাজের মেয়ে প্রায় ই ধরে যেত, তার মৃগি রেগির মতো, তার ই ছিল না, তার কোনো সিজার ছিল না, বাট তার দাঁতে দাঁত লেগে পড়ে যেত ওখানে। আচ্ছা, এবং প্রায় মানুষ শুনতো ওখানে কেউ দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে এরকম শব্দ হয়। তারপরে শব্দ পেত যে কোনো বাচ্চা যদি মানে দৌড় দিয়ে যায়, হামাগুড়ি দেয়, এরকম শব্দ হয় বাস ফ্ল্যাটটার ভিতরে। আচ্ছা, আমি বললাম যে ইজ দেয়ার এনি রিজন যে তোমাদের এখানে কোনো কিছু অতীতের ঘটনা ঘটছে কিনা, ফ্ল্যাটটা দেখে তো মনে হচ্ছে না খুব বেশি পুরানো। তো বলতেছে না যে ফ্ল্যাটটা খুব বেশি দিনের পুরানো, বাট এই ফ্ল্যাটে এই সমস্যাগুলো শুরু হয়েছে, আমাদের এখানে একজন জ্যোতিষ থাকতো। আচ্ছা, এই জ্যোতিষ এখানে আসার পর থেকেই উনি যখন চলে গেল, ওনার সাথে ভাড়া নিয়ে একটু গন্ডগোল হয়েছিল। বলে উনি চলে যাওয়ার পর থেকে এই ধরনের শব্দগুলা এখানে আপনার আমাদের এখানে হয়, এই ধরনের প্রবলেম গুলো হয়। তো উনি মোস্ট প্রবাবলি এরকম কিছু চিকিৎসা করতেন আর কি, এই যে মানুষ পজেস্ট মানুষ টানুষের এগুলা। আমি বললাম যে দেখো আমি তো যা বুঝলাম তোমাদের এখানে হয়তো কিছু থাকতে পারে, সো হোয়াট ইউ ডু ইজ লাইক তোমরা কোনো একজন ভালো মানে ধর্মীয় ইমাম টিমাম এনে বাসাটাকে বন্ধ করে দাও। বলছে যে এরকম আসলে সবাই তো ধরে না ভাড়া দেয়, এবং আমার বাসার মানুষরা এত বেশি কনসাস নেই ব্যাপারে, বাট এই প্রবলেম গুলো হয় ভাড়াটিয়ারা যে থাকে না, এটাই কিন্তু কারণ। এবং তারা কিন্তু বলে না ভাড়াটিয়ারা এসে যেখানে ভৌতিক প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আর ওর যেহেতু এটা একটা সোর্স অফ ইনকাম, এই কারণে আমি এইসব ব্যাপারগুলো আরো একটু এড়াই গেলাম আর কি, সব ব্যাপারগুলো। আসল ভাই ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুরু থেকে নাম শুনি, তারপরে কোথা থেকে এসছো তুমি সেটা জানি, তারপরে আমরা ঘটনায় যাই। হাই লিসেনার্স, আমি নাফিল কারিম, এসেছি লালমাটিয়া থেকে। আচ্ছা, আমরা চলে যাই ঘটনায়। ঘটনাটা হচ্ছে 1986 বা 87 এর দিকে। এই ঘটনাটা আসলে আমি জানতাম না, আমার ছোট মাথায় এত কিছু কাজ করেনি। কিন্তু একদিন উঠানে যখন আমরা গ্রামে, এটা আমার গ্রামে বেড়ানোর সময় আমরা গল্প করছিলাম, তখন আমাদের মধ্যে এক খালা বলে উঠে যে এই মনে আছে উঠানে কি হয়েছিল। আর আমি একটু অবাক হয়ে গেলাম, কিন্তু সাথে সাথে আমি যেটা খেয়াল করলাম যে আমার খালা এবং অন্য সবাইরা জাস্ট এই জিনিসটাকে ধামাচাপা দিতে চাইলো। আমি কিছু বোঝার আগেই তারা অন্য টপিকে চলে গেল। আমি তারপরে ওই দিন রাত্রে আমার মেজো খালাকে জিজ্ঞেস করলাম যে কি হলো, যে সবাই মানে এরকম ধামাচাপা দিল কেন ব্যাপারটা, মানে এই উঠানে কি হয়েছিল আসলে। তারপরে আমার খালা বললো, কিন্তু আমার খালাকে আমি এটাও প্রমিস করেছিলাম, সরি রাসেল ভাই আজকে এটা ব্রেক করতে হচ্ছে, যে আমার মানে এই ঘটনাটা আমি কাউকে শেয়ার করবো না এবং এটা স্প্রেড করবো না। কিন্তু আমি মানে ঘটনাটা আমার ভালো লেগেছে বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার খালা বলেছিল যে ঘটনাটা ঠিক, উনি ব্ল্যাক ম্যাজিকের একটা ঘটনাও বলবেন, প্লাস পজিশনে একটা ঘটনা বলবেন। এটা হলো 1986 বা 7 এর দিকে। আমার মেজো খালার মেয়ে সম্পর্কে আমার বড় আপু, সে আমার কাজিন। একদিন সে স্কুলে, তখন সে নতুন ভর্তি হয়, স্কুলে বেশ যাচ্ছিল, দিনও বেশ ঠিক ছিল। একদিন এক গরমের রাত্রে, রাত 8:30 9টার দিকে আনুমানিক, আমার খালা উঠানে যায় কিছু থালা বাসন ধোয়ার জন্য, এবং তখনই সে দেখে যে আমার খালার ওদের কাছের আত্মীয় বাড়ির চারপাশ দিয়ে ঘোরাফেরা করছে। তাদের সাথে আমার কারো রিলেশনশিপটা ভালো ছিল না, কারণ যে ওখান দিয়ে ঘোরাঘুরি করছিল সে একটু খিটখিটে স্বভাবের ছিল, মানে এটা কেউ পছন্দ করতো না, তাকে প্রায় গ্রাম থেকে সবাই তার থেকে বিরতই থাকতো। এবং আমার খালা জিজ্ঞেস করে যে ভাবি কি হয়েছে, তখন তিনি উত্তর দেয় যে মানে কনফিউজড এবং প্রচন্ড টেন্স। এখান থেকে বলে না কিছু হয়নি বলে তিনি প্রায় রাশ করে চলে আসেন বাইরে। বেশ আমার খালা আর ওইটা নিয়ে কিছু ভাবে না। ওই দিন তারপরের দিন দুপুরবেলা, মধ্য দুপুরে পরে 12টার দিকে পরে, আমার খালাতো বোন রিক্সায় করে আসছিল, তখন তার প্রচন্ড মাথা ব্যথা, পেটে ব্যথা এবং সবকিছু সে ঝাপসা দেখছিল। সে বাসায় আসলো, তাকে ফ্রেশ হয়ে সে ঘুমালো, এবং ঘুমানোর পরে যে সন্ধ্যার পরে তার ঘুমটা ভাঙার পরেই সে সাথে সাথে ওখান থেকে সে ঘর থেকে বেরিয়ে, মানে একটা চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে একটা চিৎকার দিয়ে সে ওখান থেকে জাস্ট ঘর থেকে চলে আসলো। এবং চলে আসার সাথে সাথেই সে জাস্ট গ্রামটা একদম আমাদের একটা সোজা মেছো পথ, সেটা থেকে বেরিয়ে
জাস্ট একদম আমাদের খালা বাড়ি থেকে শুরু করে সে একদম গ্রামের শেষ মাথা পর্যন্ত যেতে থাকে। এটা ঠিক গ্রাম বলবো না, এটা একটা এলাকা। যেতে থাকে এবং মানে লোকজন প্রচন্ড বিরক্ত হয়ে যায়। প্রায় 2 ঘন্টা টানা সে চিৎকার করতে করতে দৌড়াতে এখান থেকে ওখানে ছুটতে থাকে। কেউ কিছু বুঝতে পারছিল না যে কি হলো। আমার খালাও খোঁজার চেষ্টা করেছে, সবাই খুঁজছে, কিন্তু খালি চিৎকারের আওয়াজটাই পাচ্ছে। আমার আবুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সকালবেলা তাকে একটি গাছের নিচে পাওয়া গেলে মুরব্বীরা যখন ফজরের নামাজ শেষ করে তাকে বাসায় দিয়ে আসে। এবং ওই দিন দুপুর বেলাও সব ঠিক ছিল। ওই দিন রাত্রে আবার আমার আপু চিৎকার করে বাসা থেকে বেরিয়েছে এবং সেই সেম জিনিসটা আবার রিপিট করে রাত ভরে যে সে যা করেছিল। এরকম 3-4 দিন চলার পরে গ্রামের মানুষ একেবারেই অতিষ্ঠ। এবং মাঝে মাঝে অনেকেই, আমি শুনেছি এগুলো, অনেকে জানালা খুলে দেখেছে যে আমার আপু যখন দৌড়াচ্ছে, তার চুল ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, তখন পিছন একটা প্রায় আগুনের গোলা, একটা ফায়ার বল তাকে একটা ডিস্টেন্স রেখে আকাশের উপর দিয়ে তাকে ফলো করছে। এবং এইটা অনেকেই দেখেছে, একজন না। তারপরে আমার আপু এরকম করতেই থাকে। করতে করতে একদিন ওখানে এক চা দোকানদার, সে জাস্ট মানে রেডিও শুনছিল, তখন রেডিওতে অনুষ্ঠান হচ্ছিল, অনুষ্ঠান শুনছিল। সে এক পর্যায়ে মানে বিরক্ত হয়ে গেল একেবারে, যে এটা তো আর মানে টলারেট করা যায় না, রোজ রোজ এরকম ঝামেলা। সে বাইরে বেরিয়ে খুব রুড হয়ে মানে আমার খালাতো বোনের কাঁধে হাত দিয়ে বললো যে এই মানে কি হয়েছে তোমার? এই বলার সাথে সাথে আমার খালাতো বোন তার হাতটাকে ধরে একটা আছাড় মেরে মাটিতে ফেলে দেয় এবং সাথে সাথে তাকে মানে মারপিট করা শুরু করে দেয় এবং তার হাতে কামড়ানো শুরু করে দেয়। এরকম করতে করতে আমার প্রায় তার একটা রক্তাক্ত হাল হয়ে যায়। এবং যখন দেখবে যে একেবারেই লোকটা আর বাঁচবে না, লোকটা মারা যাবে, তখনই আমার আপু সেখান থেকে প্রস্থান করে এবং মানে আবার দৌড়াতে তার কাজটি সে চালিয়ে যায়। এবং তারপরের দিন সকালেও তাকে ওই এক গাছের নিচে পাওয়া যায়, একটা গাছের নিচে। এরকম করে লোকজন, মানে এটা গ্রামের জ্ঞানীগুণী যারা, তারা মুরব্বীরা, তারা সবাই আমার খালুকে সাজেস্ট করে যে এটা শুধু মানে একটা মানে এটা কোনো প্যারানর্মাল বিষয়, এটা কোনো না, এটা সুপার ন্যাচারাল বিষয়, এটা এখন আর ওর অসুস্থতার মধ্যে পড়ে না। তারপরে আমার আপু এরকম করতে থাকে, কিন্তু একদিন প্রায় প্রথম বুদ্ধিটা দেয় গ্রামের এক মুরব্বী, যে তোমরা কয়েকজন 4-5 জন ছেলে মিলে ওকে ধরে ওকে ওর বাড়ি এনে বেঁধে রাখবে এবং বাড়ি এনে এবং যখন এই 4-5 জন যুবক ছেলে এই কাজটা করতে যায়, তখনই আমার খালাতো বোন তাদের মানে অবাক হয়ে গেছে সবাই, যে তাদের প্রায় মেরে সবাই কিন্তু একসাথেই ঝাঁপিয়ে পড়েছিল, তাদের মেরে প্রায় আবারও সে রক্তাক্ত হাল করে। এবং এই একটা 5 থেকে 6 বছরের মেয়ের আতঙ্কে সারা গ্রাম, সারা এলাকা প্রায় ভয়, মানে আতঙ্ক থাকতো। এবং সব জায়গায় খালি একটা কথা, যে ওর কাছ থেকে দূরে থাকতে হবে। তার সহপাঠীদের দেখলেও সে এরকম তাদের সাথে ও খারাপ ব্যবহার করতো। এবং আরো এমনকি সবচেয়ে বড় বিষয় হলো, এমনকি এক সহপাঠীকে মেরে প্রায় তারও একবার একই অবস্থা করেছিল। এবং এটার পরে কয়েকদিন পরে গ্রামের লোকরা মিলে একটা মিটিং বসালো, যে এটার তো কিছু একটা করতে হবে, আর কতদিন ভয়ে থাকবো। প্রথমবার যে মিটিংটা হয়েছিল, প্রথমবার মিটিং হওয়ার পরে উঠানে একটা বড় একটা কাঠের টেবিল, সেটাকে ঘিরে সবাই বসেছিল এবং গ্রামের সবাই একটা ডিসিশন নিচ্ছিল যেটা কি করা যায়। হঠাৎ করে জাস্ট একটা আগুনের গোলা হঠাৎ করে কোত্থেকে সে স্পিডে এসে টেবিলটার সাথে ক্ল্যাশ করে এবং সাথে সাথে একটা এক্সপ্লোশন হয়। হওয়ার সাথে সাথে যে 2 জন ছিল একদম টেবিলের ও 2 প্রান্তে, তারা একটা ছিটকে পড়ে যায় এবং ছিটকে তাদের শরীরে অনেক বাড়ানো হয়। এবং তারপরে যে যার মতন ওই দিন দৌড়ে বাসায় পালিয়ে যায়। আমার খালু ওই দিন খুব ভয় পায়, তবুও সে কিছু বলে না। তারপরের দিন যে মিটিংটা হলো রাত্রেবেলা, ওই দিন রাত 8:30টার দিকে, পরের দিনে মিটিং এ সবাই বসে মিটিং করছে। এখন মিটিং এ একটা প্ল্যান বানাবে, সেই প্ল্যানটা আমি একটু পরে বলছি। মিটিংটা যেই শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আপুকে ওই দিন আসলে বেঁধে রাখা হয়েছিল ঘরের দরজাটা ছিল 2টা পার্ট, একটা কাঠের দরজা, এবং আমার আপু একটা লাথি মেরে দরজাটা ভেঙে জাস্ট খালি এটুকুই বলে যে তোরা আমার কিছু করতে পারবি না, করলে তোদেরই ক্ষতি হবে। এই বলে আমার আপু আবার গ্রামের বাইরে বেরিয়ে যায়। এবং এরকম চলতে চলতে অনেকেই যারা এখান দিয়ে যারা রিক্সা গেছে বা এরকম করে যানবাহন গেছে, তারা দেখতে পাচ্ছে যে আমার খালার বাসার টিনের চাল দিয়ে মানে একটা আগুনের গোলা চারদিক দিয়ে ছুটে বেড়াচ্ছে। এবং এইটা দেখে অনেকেই ভয় পেয়েছে। এমনকি এখন যে প্ল্যানটার কথা বলছিলাম, সেই প্ল্যানটা হলো যে আমাদের এক রাখাল ছিল নাম মাসুদ, তাকে বলেছিল যে ওর যে এই অবস্থা, ওকে কেউ ধরে নিয়ে আসতে পারবে না। গ্রামের মানে এলাকার একদম শেষ প্রান্তে একজন মহিলা থাকতো। সে মহিলা, উনি আসলে একটা গুহার মতন জায়গায় থাকতো, উনি ওখান থেকে বেরোতেন না। ওই জায়গাটায় মানে সে জাস্ট ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি বলবো না, সে ব্ল্যাক ম্যাজিককে ব্যানিশ করার চেষ্টা করতো। সে মাসুদ সে রাখাল, সে মানে সে তার কাজটাই করে। সে প্রথমে আমার আপুকে ডিস্টার্ব করে 8টা-9টার দিকে। এবার আপুকে বলে যে তুমি তো ঠিক হবে না কোনোদিন, তুমি পাগল, বলার পরে আমার আপু তাকে তাড়া করতে করতে সে গুহার কাছে পৌঁছে যায়। মানে আপু না জেনে অন্ধকারে গুহার ভিতর ঢুকে যায়।
ঢুকেই সে চুপ করে মানে কোনো ফ্রিজ হয়ে যায়, ফ্রিজে একটা জায়গা চোখ বন্ধ করে বসে পড়ে। ওইখানে তার থেকে কিছু ডিস্টেন্সে জোড়াসন করে একটা মহিলা বসে আছে এবং তিনি মুসকি মুসকি হাসছে আর বলছে যে ওকে তো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। এই বলে তিনি জাস্ট, ওরা আমার খালা বলছে যে এরকম বড় মোম আর তিনি কোনোদিন দেখে নাই। উনি দুইটা মোম একটা পাশে আরেকটা একদম লাগিয়ে রেখে সাথে সাথে মোমগুলি জ্বালিয়ে দেয় এবং তখনই মোমের আগুনের উপর থেকে একটা হাওয়ায় ভাষা অবয়ব চারদিকে ছড়িয়ে পড়ে এবং অবয়বটা মানে এত ক্রিস্টাল ক্লিয়ার ছিল, সবাই বুঝে যায়, এখানে যতজন ছিল জ্ঞানী গুণী লোকেরা সবাই বুঝে যায় এটা সেই আত্মীয় যে নাকি বাসা দিয়ে সেদিন ঘুরঘুর করছিল। এবং আমার আপু তারপরে অবয়বটা ঠাস করে নিভে যায় এবং নিভে যাওয়ার পরে সবাই মোম দুটাও নিভে যায়। তখন মহিলা মুচকি এসে বলে যে এটা এখন কেটে গেছে, কিন্তু এখন এই মানে এখানে এই সমস্যা এখানেই শেষ না, এই আসলে উনি নিঃসন্তান বলে এই কাজটা করতে চেয়েছে এবং এখন যদি ওনাকে না থামান তাহলে উনি আরো কোনো বড় একটা ঘটনা ঘটাবে এবং এই ঘটনাটার কারণে গ্রামের অনেক বাচ্চার মৃত্যু বা বড় কোনো ক্ষতি হবে। তাই ভালো হবে আপনারা এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যে তাকে ধ্বংস করেন এবং সে এতক্ষণে জেনে গেছে। কারণ আপনারা যেহেতু জানেন, মানে আপনারা যেহেতু জানেন না, আমি একটা কথা আপনাদের বলে দিই, আপনাদের বাড়ির পিছনে সে যে ঘুরঘুর করছিল আসলে সে একটা ছোট একটা মূর্তি, পিতলের মূর্তি ওখানে পুঁতে দিয়ে গেছে এবং এই মূর্তিটা ফেটে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে। রাসেল ভাই একটা কথা আমি বলতে ভুলে গেছি যে এরকম একটা মূর্তির কথা এক তান্ত্রিক আসছিল আমার বোনকে দেখার জন্য। সে বাসায় ডান পাটা দেওয়ার আগে সে বলছিল যে আমি যদি এখন বাসায় ঢুকি আমি ছাই হয়ে ভস্ম হয়ে যাব, আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক কথাগুলি মিলাই ফেললো আমার খালা এবং বলল মহিলা যে এতক্ষণে দেখবেন উনি পালানোর সব প্রস্তুতি নিয়ে নিয়েছে, কারণ আমি আমার চোখ দিয়ে দেখতে পারতেছি যে ওই মূর্তিটা ভেঙে জাস্ট মাটি ফুঁড়ে বেরোয় আসছে। তারপরে সবাই লাঠি ছোটা মশাল নিয়ে সবাই যায় এবং গিয়ে দেখে যে ওই বাসায় তালা, সবাই তালা ভাঙে, গিয়ে দেখে যে টিভি চলছে, রেডিও অন, মানে যেটা বোঝা গেল যে ওনারা একটু আগেই টের পাইছে এবং তারা কোনো রকম করে ওখান থেকে পালাই গেছে। এবং তারপরে সবাই জাস্ট খোঁজাখুঁজি করে গ্রামের, কিন্তু খোঁজাখুঁজি করে আর তাকে আর পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ 10 বছর পরে তিনি যখন ফিরে আসেন তার 3টা মেয়ে হন। পরে এই মহিলা, তখনও তিনি বেঁচে ছিল, মহিলা বলেন হে মুচকে এসে যে আপনাদের এখানে তো পারে নাই, সে তার শ্বশুর বাড়িতে গিয়ে এই কাজটা আবার করছে, এই রিচুয়ালটা প্র্যাকটিস করছে এবং 3টা মেয়েকে মানে মৃত্যুর কোলে ঢেলে দিয়ে সে 3টা বাচ্চার জন্ম দিতে পারছে। এই স্টোরি আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাই সরাসরি পরের ঘটনায় এবং আপনার কাছে আমরা ঘটনায় যাব। আপনার ঘটনাটা আমরা শুনে ফেলি, আমরা শুনি আপনার যে দুষ্টু জিনে যে ঘটনাটা আমরা একটু ভিডিও করলাম সেটা আমরা একটু শুনি। জি যে ভিউয়ার্স, আমি রেজাউল করিম রতন, প্রফেশনে অধ্যাপনা করি। আপনি একটা সরকারি কলেজের অধ্যক্ষ এবং প্রথমে যিনি ঘটনা বলেছেন তিনি বেসিক্যালি আপনার ছেলে। না, আমার ছেলে সমুদ্র। ও যখন, আমি একটু বলি, ওর জন্মের পরপরই একটা ঘটনা আমাদের বাসায় ঘটে। সেটা হলো আমি ওকে নার্সিং করতাম জন্মের পর মুহূর্ত থেকেই। তো এখানে আমি প্রতিদিন লক্ষ্য করি যে আমার বাথরুমে কে এসে যেন রাত্রে 2টার একটা দিক গোসল করে প্রতিদিন। তো আমি বাথরুম খুলে দেখি, লাইট অন করে দেখি যে গোসল করছে, কিন্তু লোকজন দেখছি না। এরকম বেশ কিছুদিন যায়, প্রায় 7-8 দিন। এরপরে আমি ও সমুদ্রকে, আমার ছেলে সমুদ্র, প্রথম বেবি, আমরা খুব মানে কি বলে যে বেশি যত্ন নিতে থাকি। ওকে কোলে নিয়ে আমি ঘুমাই। মানে মনে হচ্ছিল যে ও যখন আমার কোলে থাকে কে যেন পাশে থেকে ওকে আদর করতে থাকে। তো এই ঘটনাটা আমি করে আমি আমাদের এখন বর্তমান যে বায়তুল মোকাররমের যে খতিব, ওনাকে আমি ব্যক্তিগতভাবে, উনি আমার পরিচিত সালাউদ্দিন সাহেব, ওনাকে আমি একদিন গিয়ে বললাম যে স্যার এই ব্যাপার, উনি আলিয়া মাদ্রাসার তখন প্রিন্সিপাল ছিলেন। বললাম স্যার এই ব্যাপার এরকম ভাবে আমার বাসায় এরকম ঘটনা ঘটছে। উনি হেসে দিয়ে বললেন যে আচ্ছা বুঝতে পারছি, ওরা নতুন বেবি আসছে তো এই কারণে মানে কি বলে আপনার বেবিটাকে খুব পছন্দ করেছে, ওরা রাত্রে ওইখানে যায় এবং ওরা অনেক এবারে রেস্ট নিয়ে গোসল টোসল করে তারপর চলে আসে, আমি না করে দেবো। আমি সত্যি কথা এই কথাটা বলি যে ওটাকে এটা বলে আসলাম, পরের দিন থেকে দেখি যে সত্যি সত্যি আর কিছু হয় না, কিছু নেই, ওরকম কোনো মানে গোসলের শব্দ নাই, কিছু নাই। পরে কয়েকদিন পরে আমি আবার গেলাম, বললাম আমাকে দেখি বলে কি বন্ধ হয়েছে, ওরা কি যায়? আমি বললাম স্যার আমি দেখছি না, আমি কথা হয়েছে, আমি ওদেরকে বলে দিয়েছি। যাকে আমি যে মূল যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেটা আমার দাদির মুখে শোনা। আমার বয়স তখন 7-8 বছর। এটা মুক্তিযুদ্ধের ওই বছরই, আমরা তো মুক্তিযুদ্ধের সময় গ্রামের বাড়িতে ছিলাম। তো আমার দাদি আমাদেরকে নানা ধরনের গল্প শোনাতেন, তার মধ্যে এই গল্পটি উনি আমাদের শুনিয়েছেন এবং পরবর্তীতে আমাদের দেখিয়েছেন। বিষয়টা হচ্ছে যে আমাদের গ্রামেই একজন মৌলানা সাহেব ছিলেন, হুজুর, এবং উনি
ধর্মীয় রীতিনীতি অবলম্বন করতে মানতেন এবং উনি খুব পরহেজগার বুজুর্গ ব্যক্তি ছিলেন। জি। তো ওনার বাড়ির কিছু সংস্কার কাজের জন্য উনি কিছু 3 জন শ্রমিককে আনলেন। শ্রমিককে নিয়ে আসলেন, তারা এত দ্রুত কাজ করে সবাই অবাক হয়ে যায়। তো শ্রমিকদেরকে উনি বললেন যে তোমরা কি খাবা? তো নানা ধরনের খাবারের সাথে বললো যে আমরা কই মাছ খাবো। জি। তো পীর সাহেব বা ওই মৌলানা সাহেব 10-11 বছরের সন্তানকে দিয়ে ওদেরকে দুপুরে খাবার পাঠিয়েছে, সাথে 3টা কই মাছ। তো কই মাছে নদীর মানে নিজের পুকুরের কই মাছ ভেজে দিয়েছেন, গরম ভাজা, এবং বাড়ির ভেতর থেকে বাইরে নিয়ে আসতে যে সময়টুকু লাগে সময় ওই বাচ্চা ছেলেটার হয়তো মানে কি বলে যে ওই মাছের ঘ্রাণেতে আকৃষ্ট হয়ে একটা মাছের মাথা খেয়ে ফেলেছে। তো শ্রমিকদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বলে ফেলেছে, মানে মাছ ক্রুদ্ধ হয়ে গেছে, ওই 3টা মাছের মধ্যে 2টা মাছের মাথা আছে, একটা মাছের মাথা নাই। ক্রুদ্ধ হয়ে বাচ্চাটাকে একটা চট থাপ্পড় দিয়ে বলেছে এটা কে করেছে? তো ও বলছে যে আমি খেয়ে ফেলেছি। তো এই কথা বলার সাথে সাথে ওর ঘাড় মটকে ওর সাথে সাথে মেরে ফেলেছে। মেরে ফেলার পরে হইচই পড়ে গেছে, সবাই ছুটে এসেছে। পীর সাহেব বা মৌলানা সাহেব বাড়ির ভিতর থেকে শুনেছেন যে এই কাণ্ড ঘটেছে, তার ছেলেটাকে মেরে ফেলেছে ওই শ্রমিকদের একজন বা শ্রমিকরা 3 জনে মিলে। জি। এটা শোনার পরে উনি সবাইকে মানে নিবৃত করলেন এবং বললেন যে না ঠিক আছে, আবার হয়ে গেছে, ওকে নিয়ে বাচ্চাটাকে নিয়ে আসো, আমরা দাফন টাফন করি। কিন্তু উনি কিভাবে কৌশলে ওদেরকে আটকে ফেললেন। আচ্ছা। আটকে ফেললেন এইভাবে যে ওরা আর বাড়ির বাইরে বা ওই সীমানার বাইরে যেতে পারছে না ওই 3 জন শ্রমিক। কিন্তু উনি কিন্তু কাউকেই বলেন না যে 3 জন শ্রমিক ছিলেন জিন। এখানে একটু বলা আবশ্যক যে ওই মৌলানা সাহেব জিনদেরকে লালন পালন করতেন। এটা সবাই জানতেন যে উনি জিনের সাথে ওনার একটা ওঠা বসা আছে। আচ্ছা। তো বাচ্চাটাকে দাফন টাফন করার পরে ওই শ্রমিক 3 জনই মৌলানা সাহেবের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে ছেড়ে দেন, আমরা চলে যাবো। বলছে হ্যাঁ তোদেরকে আমি ছেড়ে দেবো, রাখতো না। তো সন্ধ্যার পর হয়ে গেছে, উনি রাতের বেলায় তাদেরকে ওনার হয়তো অনেক কিছু উনি জানতেন বা কিভাবে তাদেরকে হাসিল করতে হয় এটাও জানতেন, কিভাবে ব্যাক করতে হয় ফেরত দিতেও জানতেন। তাদেরকে খুব কৌশলে বা ওই পদ্ধতিতে তাদেরকে সকালবেলা উঠে দেখলো যে 3টা তাল গাছ বাড়ির সামনে মানে রাতারাতি ব্যাপারটা ঘটেছে। এবং এই তাল গাছ 3টা আপনি বলছিলেন যে এখনো এই তাল সেখানে গাছ আছে। 3টা এখনো আছে। খুবই অদ্ভুত ব্যাপার। এবং কিন্তু। এটা সবাই জানে যে ওই 3 তাল গাছ মানে হচ্ছে ওই 3টা জিনের মানে অস্তিত্ব বহন। আপনার কাছে আরো একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, সেটা আমরা ফিরে আসবো। তার একটু বাবু ভাইয়ের কাছে আরো একবার যাই এবং একটা ছোট্ট ঘটনা শুনে আসি। তারপরে আমাদের হাতে খুব কম সময়, ঘটনা অনেক বেশি, সো আমরা দেরি না করে ঘটনায় চলে যাই। হ্যাঁ রাসেল ভাই, এটা হচ্ছে যে আমার এক স্টুডেন্ট আছে, ওর নাম হচ্ছে পলাশ। ওদের বাড়ির কাহিনী, ওর পূর্বপুরুষ আর কি, ওর দাদা সে সময়কার দাদার ভাই ছিল আর কি। তো ওদের ওখানে যে নদীর পাড়টা আছে, সে জায়গাটা আসলে খুবই আর কি একটা অংশ আছে আর কি। জায়গাটা হচ্ছে আপনার খুবই মানুষের কাছে খুব নটোরিয়াস। মানুষ বলে যে জায়গাটাতে দিনে দুপুরে অনেক আজে বাজে জিনিস দেখা যায়। তো ওর দাদা যে ছিল সে আসলে ব্যাপারটা ঠিক মতো আর কি, দাদার ভাই দাদা যে আর কি, সে জিনিসটাকে একদম মানে ইগনোর করতো। উনি এই ধরনের জিনিস কখনো ভয় পেত না এবং কখনো এগুলো নিয়ে মাথা ঘামাতো না। তো উনি যখন তখন বাইরে যেত, ঘুরতো ফিরতো, ওনার মতো উনি কাজ করে বেড়াতো আর কি। তা একদিন ওর দাদার ভাই আর কি ওই দুপুরবেলা আর কি ঘোরাঘুরি করেছে। তো ওইখানে একটা আপনার ওদের ওখানে একটা মন্দির ছিল আর কি। তো ওই মন্দিরের পাশে একটা আম গাছ ছিল আর কি। জি। তো সেই আম গাছে আর কি আপনার কেউ নর্মালি আম ধরে থাকতো, কেউ এটা পারতো না আর কি। আম ধরে ওখানে পড়ে গেলেও কেউ ওখান থেকে আম কুড়াতো না আর কি। তো দাদার ভাই ছিল, উনি এগুলো নিয়ে আর কি খুব একটা কেয়ার করে না। উনি ওদিকে গেছে, ওনাকে ওনার পাশের বন্ধুরা বলছে যে যদি তুমি ওখান থেকে আম নিতে পারিস তাহলে মনে করবো যে তুই কিছু একটা আর কি, তোর ভেতরে আসলে সাহস আছে। তো বলছে যে এটা কি, আমি আম নিবো, এটা কোনো ব্যাপার না, আমি আম নিয়ে আসবো এবং খাবো, তোরাও খাবি যদি চাস। তো ওদের সাথে কথা বলে উনি ওখান থেকে নিচে আম নিয়েছে, বেশ অনেকগুলো পড়ে নিয়েছে। নেওয়ার পরে উনি আসার পর তাদের বন্ধুদেরকে দেখছে দেখ আমি আম নিয়ে আসছি। তো ওর বন্ধুরা কেউই খেতে চায়নি সে আম, ঠিক আছে, বলে যে না এটা খেলে সমস্যা হবে, আমাদের একটা অনর্থ হবে, এটা আমি খাবো না। তো উনি বলতো না খেলে নাই। তো উনি কি করে ওই আমগুলো সাথে করে নিয়ে উনি হেঁটে যায় এবং উনি তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গেছে রাসেল ভাই, ইটস লাইক ডাস্ক, এরকম একটা সময়, প্রায় এরকম একটা সময়তে উনি সেই নদীর ওই একটা অংশে যে উনি দাঁড়ায় উনি দেখে যে ওনার সাথে আমগুলো আছে, ওটাকে রেখে একটা ওখানে বসে উনি ওই ডাস্কের মধ্যেই কাটে। এটা ওনার সাথে ছোট ছুরি ছিল, আম খায়। আম খেয়ে উনি ওই পানিতে নামে আর কি। তো পানিতে যেখানে উনি নেমে গোসল করছে,
দুটো ডুব দেয়, ডুব দিয়ে উঠে উনি তাকায় দেখে ঠিক যে ওই এই নদীর পাড়ে যেখানে উনি আমগুলা রাখছে আর কি, ওনার সাথে গামছা বা কিছু ছিল সেটাতে পেঁচায়, ওই পাশে একটা ক্ষেত ছিল নল খাগড়ার মতো আর কি, সেখান থেকে কিছু একটা ক্রল করে বের হয়েছে, লাইক উবু হয়ে, বাট ইটস নট লাইক ক্রোকোডাইলের মতো না, কুমিরের মতো না, লাইক মানুষের মতোই অনেকটা। আপনার যদি মানে বর্ণনাতে বলা যায়, ওনার বর্ণনা যায় যে আমরা লর্ড অফ দ্য রিং এ যে গলমকে দেখছি, ইটস লাইক কাইন্ড অফ লাইক দ্যাট। হ্যাঁ, লাইক গলম টাইপের কিছু একটা, হ্যাঁ এরকম একটা crawl করে আসছে, হ্যাঁ ওইরকম শুকনা, ওইরকম শুকনা হাড় জিজ্জিরা টাইপের ওরকম আসছে, এসে ওনার ওই আমের যেইটা ওইটার পাশে বসে ওনার দিকে তাকায় আছে, এবং চোখগুলা বলতেছে যে লাল লাল বড়, এই যে সূর্য ডুবে যাচ্ছে এই আলোতে আরোই লাগতেছে, এবং উনি খেয়াল করলো উনি 2টা ডুব দিচ্ছে, এর মধ্যে সূর্য অনেকটাই পড়ে গেছে, আলো প্রায় নাই, মানে একদম লাস্টের রক্তিমাবাটা পানিতে পড়তেছে। তো উনি বেশ একটু ভয় পায় তখন। তো উনি যখন মানে কিছুক্ষণ ভয় পেয়ে স্থির হয়ে থেকে উনি উঠে আসে পানির থেকে আস্তে আস্তে, এসে উনি দেখতেছে ওই জিনিসটা ওখানে আছে কিনা। তো উনি যখন নাকি ওখানে পৌঁছায়, ওইটা এক লাফ দিয়ে ওই নলখাগড়ার মধ্যে আবার চলে যায়। আচ্ছা, তো যাওয়ার পরে উনি যখন আমগুলাকে তুলে নিচ্ছে, ওনাকে বলছে যে ভালো করলি না, ফল খুব খারাপ, এরকম একটা শব্দ উনি পাচ্ছে নলখাগড়ার ভিতর দিয়ে। তো উনি শুনে নাই, উনি ওটা নিয়ে আসছে। তো উনি যখন এসে বাসার কাছাকাছি চলে আসতেছে অন্ধকার, এর মধ্যে উনি দেখতেছে ওনার নাকের কাছে ভিজা ভিজা লাগতেছে। তো উনি হাত দিয়ে নাকের এখান থেকে দেখতেছে ভিজা ভিজা, উনি মনে করছে ওনার সর্দি হয়েছে, গামছা দিয়ে মুছতেছে, এবং দেখতেছে বেশ মানে ভালো ভিজে যাচ্ছে। কি ব্যাপার, এরকম এত সর্দি কি একবারে হয় নাকি? বাসার কাছে যখন আসে তখন ওর মাথা চক্কর দিচ্ছে আর কি, তখন অলরেডি অন্ধকার হয়ে গেছে প্রায়। তো বাসার মধ্যে ওনার যে দাদার ছিলেন, উনি গেট খুলেই বলতেছে, মানে যে বাতি উঁচা করে বলতেছে, চিৎকার দিয়ে উঠছে, কি হচ্ছে, ওনার নাক দিয়ে রক্ত পড়তেছে সমানে। তো ওনাকে নিয়ে আসছে ভেতরে নিয়ে এসে ওই নাকটাক মুছাইছে, এবং তখনই বাসার মানুষজনই করছে যে ওখান থেকে গ্রাম থেকে, এবং সেই সময় তো বেশ অনেক আগের সময়, এত রাতে ডাক্তার কবিরাজ তো কিছু নাই, তো খুঁজে কোনো ওই গ্রামের একজন কবিরাজকে ডাক দিচ্ছে, উনি কবিরাজ কাম ওঝা, কারণ ওরা যেহেতু আপনার সনাতন ধর্ম অবলম্বী ছিল, এবং তাদের ওঝারেই আর কি তারা ডেকে নিয়ে আসতো আর কি। তো ওঝা বা ওনাদের যে যারা এই রিচুয়াল গুলো করে আর কি, তো উনি এসে কবিরাজ দেখে ওনাকে দেখে বলতেছে যে তার তো আসলে সমস্যাটা শারীরিক না, এটা শারীরিক ঘটানো হচ্ছে। সে যখন ওনার সাথে কিছু আছে নাকি, তখন বলতেছে যে এর সাথে কত আপনার আম নিয়ে আসছে সে, বলে এই আম তো সে এমন জায়গার থেকে আনছে যেটা আনা তার উচিত ছিল না, এই আমের পাহারাদার ছিল। আচ্ছা, হ্যাঁ আমের পাহারাদার ছিল, ওই গাছটাও সেখানকার মানে একটা স্পেশালি আর কি, স্পেশাল ওই জায়গা, তো সেখান থেকে নিয়ে আসছে, জানি না কোত্থেকে আনছে, বাট তাকেই ভালো উঠতে। এর মধ্যে উনি কিন্তু সেন্সলেস, ওনার কিন্তু সেন্স নাই, ইজ লাইক কোমার মধ্যে আর কি তখনকার ইসে। তো বলতেছে এটা আসলে শহরে নিয়ে চিকিৎসা করলেও ঠিক হবে না, একে আপনারা ঝাড়ফুঁক করান, মানে আমার আরো ভালো পণ্ডিত নিয়ে আসেন, আর এরকম যদি আপনাদের না হয় তাহলে আপনারা দেখেন অন্য কাউকে পারেন কিনা। আমি যতটুকু জানি যে সে কোনো একটা জায়গার মানে কোনো একটা প্রহরিয়ালা একটা কাজ, সেটার ফল নিয়ে আসছে সে, এবং আপনারা এই ফলগুলো ফেরত দিয়ে আসার ব্যবস্থা করেন, তার তো হুঁশ নেই, কোত্থেকে আনছে খুঁজে বের করেন। তো ওনার যে দাদা সে ঠিক করে যায় তার ছোট ভাইয়ের এরকম হয়েছে, এটা কিছু একটা করা দরকার। তো উনি রাত্রেবেলা আর কি খুব টেন্সড হয়ে আর কি বাসার মধ্যে বসে থাকেন ওই গেটের কাছে আর কি। তো বলে যে কি করবে শহরে, ওনার চিন্তা যে পরদিন যে বড় কোনো পণ্ডিতকে নিয়ে আসবে বা সামথিং, এর মধ্যে কার কাছ থেকে খোঁজ নিবে যে কি ঘটনা। এবং ওই ওঝা বলে গেছে যে এটা যদি ফেরত না দেয় সবারই ক্ষতি হবে, আরো ক্ষতি হবে। তো উনি যখন বাসার বাইরে বসে আছেন, ওই কবিরাজ চলে গেছে, বাসার ভেতরে উনি বসে আছেন বাইরে বারান্দার মতো উঠানে। তো চিন্তা করতেছেন কি, এর মধ্যে দেখতেছেন যে ঘরের মধ্যে ওই যে ঘরটার মধ্যে কেমন একটা শব্দ আসতেছে আর কি ওখান থেকে। তো উনি হঠাৎ করে উনি দেখে যে ওই ঘরের মধ্যে কিছু একটা নড়াচড়া করতেছে আর কি, সামথিং লাইক একটা শ্যাডো টাইপের। তো উনি করে কি, দৌড় দিয়ে ওখান থেকে একটা ওনাদের ছিল মানে হেরিকেন টাইপের একটা কিছু নিয়ে ঘরে ঢুকে দেখে যে ঘর থেকে খুব দৌড়ে যেমন ইঁদুর বের হয়ে যায় সেরকম কিছু একটা কিন্তু বড় সাইজের, উনি যে ঢুকছে ওখান থেকে শট করে বের হয়ে গেছে। এবং উনি যখন ভেতরে ঢুকে দেখে যে ওই ওনার যে ভাই ছিলেন তার জিব্বা বের হয়ে গেছে, এবং মানে গলগলা মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মানে হি ইজ ডেড। মানে উনি বুঝতে পারে যে মারা গেছে, এবং উনি তখন মানে পরীক্ষা করে যতটুকু বুঝতে পারে বাসার মধ্যে খুব হয়ে যায়। পরদিন সকালবেলা উনি খবর নেন, এবং এটার খবর শুনে ওর বন্ধুরা এসে বলে যে কি হয়েছে আর কি, যে এরকম ব্যাপার স্যাপার, যে ওর মানে এরকম মারা গেল এসে। তখন বন্ধুরা বলতেছে যে আমরা না করছিলাম ওকে ওখান থেকে আম নিয়ে আসতে, ও কিন্তু ওখান থেকে আম আনছিল, এনে খাইছে, এবং আমরা ভয় কেউ আম খাইনি এখানে। এবং এই সময়তেই ওনাদের ওখানে একজন ছিল আর কি, মানে একজন হুজুর ছিলেন আর কি, ওখানে থাকতেন আর কি। তো তিনি এগুলো ঘটনা শুনে ওনার ওই দাদার পরামর্শ দেয় যে তোমরা যেটা নিয়ে আসছো যেখান থেকে জিনিসটা সেখানে রেখে আসো। আচ্ছা, এটা হয়তো বিভিন্ন জিনিসের একটা থাকতে পারে, জিনিসগুলো তোমরা এরকম রেখো না, ঠিক আছে? এটা শোনার পর ওনার মনে হয় ওর দাদার যে পরামর্শটা হয়তো ঠিক না। তখন ওরা যে ওই আমগুলো আবার গাছের কাছে রেখে চলে আসে যাতে তাদের ক্ষতি না হয়।
ওকে। এখন এখানে কিন্তু একটা ব্যাপার আছে রাসেল ভাই, আমরা কিন্তু অনেক সময় শুনি যে গার্ডেড থিং লাইক ল্যাপ্রিকনস প্রপার্টি বিদেশেও শোনা যায়। হ্যাঁ, এরকম কিছু জিনিস কিন্তু থাকে। এই যে জিন প্রসঙ্গটা আসতেছে, জিন দিয়ে গার্ড করা অনেক জিনিস থাকে, ঠিক আছে? এটা আসলে আমরা সত্যি, এটা অনেকেই কিন্তু বোঝে না এটা। হ্যাঁ, এটা সত্যি। যাই হোক, আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। আমাদের হাতের সময় খুব কম। আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন, তাদেরকে আমরা নিয়ে আসতে হবে আমাদের স্টুডিওতে। আরো একবার আপনার কাছে ফিরে আসলাম। একটু আগে আপনি ঘটনা বলেছেন, আপনার নামটা আরেকবার বলবেন যেহেতু আমাদের এখানে দেখা যায় আমি প্রফেসর রেজাউল করিম রতন, প্রিন্সিপাল মোহাম্মদপুর সরকারি কলেজ। ওকে, আমরা চলে যাই ঘটনায়। আচ্ছা, লিসনার্স যারা শ্রোতা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এত রাত্রে কষ্ট করে ধৈর্য সহকারে আমার কথা শুনছেন, সেজন্য আমি নিজেও খুব কি বলে ফিল করছি, গর্ববোধ করছি। যাক, আমি পরের ঘটনাটা যেটা বলতে, সেটাও আমার দাদির মুখে শোনা। ওই 71 মুক্তিযুদ্ধের সময় আমার দাদি আমাদের খুব গল্পগুলি বলতেন, এবং সেই গল্পগুলি প্রকৃত অর্থই সত্য আমরা পরে জানতে পেরেছি আরো পরে। সেটা আমাদের পাশের ঠিক পার্শ্ববর্তী গ্রামেই ঘটনাটা। আমাদের গ্রামের বাড়ি হচ্ছে মাদারীপুর শিবচর জেলার চরবাজামারা গ্রামে, এবং এর পার্শ্ববর্তী গ্রামটার নাম হলো পাঁচচর। তো এইখানে একটা বাড়ি আছে, সেই বাড়িটির নাম হচ্ছে ভূতের বাড়ি। তো দাদি আমাদেরকে যে ঘটনাটা বললেন, সেই ঘটনাটা সত্য বলে প্রতীয়মান। বিষয়টি হচ্ছে, ওই গ্রামে এক বয়স্ক মহিলা থাকে, তার দুটো ছেলে। একটা ছেলের বয়স ছিল 30-32, আরেকটা ছেলের বয়স ছিল 20-22। তো তারা দুইজনে একদিন দুই ভাই মিলে রাতের বেলা মাছ মারতে গিয়েছে। পাশে নদী ছিল, নদীতে, এটা আমাদের ওইখানে সবাই যায়, বা একটা নর্মাল প্র্যাকটিস রাতের বেলায় মাছ ধরতে যাওয়া। তো দুই ভাই মিলে মাছ মার গেছে। বড় ভাই নৌকায় যাচ্ছেন আর কি, দুই ভাই নৌকাতে, সাথে জাল আছেন। বড় ভাই নৌকা বাইতেছেন, আর ছোট ভাই জাল দিয়ে মানে বিভিন্ন জায়গায় মাছের জন্য জাল ফেলছেন। তো হঠাৎ করে একটু আধারি আধারি ভাব, এর মধ্যে দেখলো যে হঠাৎ করে ছপাত করে একটা শব্দ হলো। বড় ভাই দেখলেন যে কিছু বোঝার আগেই একটা মানে কি বলে, তার ছোট ভাইয়ের আদলে আরেকটা লোক নৌকার সামনে উঠে ওই জালটা ধরে মানে তার দিকে তাকিয়ে আছে। যখন তাকিয়ে আছে, তখনই উনি বুঝতে পেরেছেন যে ঘটনা কি সেটা হয়েছে, কারণ উনি কিছু জানতেন। আচ্ছা, মানে ওই বড় ভাই এই ধরনের মানে কি বলে, যেহেতু রাতে মাছ ধরেন, এবং উনি কিছু বিষয় তার মায়ের কাছ থেকে বা তাদের পূর্বপুরুষের কাছ থেকে উনি শিখে রেখেছিলেন। তো উনি সাথে সাথে তার সাথে যে গামছাটা ছিল কোমরে, সেই গামছাটা বের করে নৌকাতে অনেক সময় ওই যে মাছ টাছ ধরতে গেলে চাল টালও নিয়ে যেত, বেশি না, অল্প 1 কেজি 1.5 কেজি চাল এরকম কোথাও কিছু একটা ছিল। উনি সাথে সাথে কয়েকটা চাল কিছু মন্ত্রতন্ত্র পড়ে গামছার এক কোনায় বেঁধে ফেলে দিয়েছেন। যেই বেঁধে ফেলেছেন, তখন ওই যে ছোট ভাইকে যে ফেলে দিয়ে যে জিন বা ভূত যে নৌকাতে উঠেছে, সে তখন নার্ভাস হয়ে গেছে। নার্ভাস হয়ে বলে যে, তুই আমাকে ছেড়ে দে। তখন বড় ভাই বলছেন যে, আমি তোমাকে ছাড়তে পারবো না, কারণ মাকে আমি কোনো জবাব দিতে পারবো না, কারণ তুমি আমার ভাইটাকে শেষ করে দিয়েছো। তো এটা বলার পরে বলছে, তুই আমাকে ছাড়বি না? বললো, না, আমি ছাড়বো না। বলছে, আজকে আর মাছ পাইবো না, চলো বাড়িতে চলে যায়। চলে গেছে, গিয়ে তার মাকে ইয়েতে করে মা জেগে উঠেছে, ভাইদেরকে রিসিভ করেছে, দুই ভাইকে রিসিভ করেছে, থাকা খাওয়ার ব্যবস্থা আগেই মা রেডি ছিল যে ওরা রাত্রে আসবে, ভোর রাতে মাছ মেরে চলে আসবে। কিন্তু অন্যদিনের চেয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে। মা জিজ্ঞাসা করছে যে, কি ব্যাপার, আজকে তো তাড়াতাড়ি চলে আসলা, তো চলে আসলি কি ব্যাপার? বললো, না, শরীর ভালো লাগছে না, তাছাড়া মাছ পাওয়া যাচ্ছে না, চলে আসছে। বড় ভাই জবাব দিল। ছোট ভাই কোনো কথা বলছে না, যে অ্যাকচুয়ালি ওই ভূতের বেশ ধরে যে এসে এখন যেতে পারছে, যাকে আটকে ফেলেছে। জি। তো এটা হওয়ার পরে ও ছোট ভাই রুমে চলে গেছে, বা ঘরের ভিতরে চলে গেছে। বড় ভাই তার মাকে একান্তে ডেকে বলেছে, মা, আমি তোমাকে এই গামছাটা দিলাম, এইটা কোনোদিন কোথায় রেখেছো এটা ওকে বলবা না, এবং ও যদি কোনোদিন গামছাটা চায়, তখন কোনো অবস্থাতে গামছাটা ওকে দিবা না। আচ্ছা, এরপরে যেটা হলো সেটা হলো, দিন যায়, মাসে যায়, ছোট ভাইকে বিয়ে করানো হয়েছে, তার ঘরে সন্তানাদিও আসছে। এর হঠাৎ প্রায় 20-25 বছর পার হয়ে গেছে। এর মধ্যে বড় ভাই একদিন বিশেষ কাজে বাড়ির বাইরে 3-4 দিনের জন্য গিয়েছে। কিন্তু এই সুযোগে ছোট ভাই করেছে কি, তার মায়ের কাছে এসে বলল যে, মা, আমাকে না ওই গামছাটা একটু দাও তো, আমি আজকে একটু মাছ মারতে যাব, ওই গামছাটা লাগবে। মিয়া ভাই তো নাই, তো মিয়া ভাইকে ছাড়া যেহেতু মাছ মারতে যাচ্ছে, ওই গামছাটা আমার একটু লাগবে। তো মা দেখছে যে 20-25 বছর হয়ে গেছে, ও সন্তানাদি আছে, ও দুনিয়ার অত কিছু খেয়াল করে নাই, না করে গামছাটা দিয়ে দিয়েছে। যেই গামছাটা দিয়ে দিয়েছে, সেই গামছাটা নিয়ে বাড়ি থেকে সে বের হয়ে গেছে, আর তার কোনো খোঁজ নাই। 3 দিন পরে তার বড় ভাই ফেরত আসছে,
এসে মা ফেরত আসার পরপরই মা আগেই গিয়ে বলেছে যে শোন, এই যে তোর ছোট ভাই যে এই যে চলে গেছে, আর তো কোনো খবর পাচ্ছি না। তো বললো যে কিভাবে গেছে, বললো যে আমাকে এরকম বললো গামছাটা দিতে, মাছ ধরতে যাবে, যেহেতু তুই বাড়িতে নেই এই জন্য ওই গামছাটা থাকলে ওর জন্য সুবিধা হয়। তো বললো যে মা, তখন বড় ভাই চিৎকার দিয়ে ওঠে, বললো যে মা তুমি কি করেছো, তো সর্বনাশ করে ফেলছো। বললো যে কেন, তখন ও সবিস্তারে সব ঘটনা খুলে বললো যে ওই দিন ওইভাবে আমরা মাছ মারতে যাই, ছোট ভাইকে নদীতে ফেলে দিয়ে এ ভূত বা জিন যাই হোক, সে ওই ছোট ভাইয়ের মানে বেশ ধরে আমাকে মানে কি বলে মারতে আসার আগে আমি ওকে বুঝে ফেলি এবং ওকে আমি আটকে ফেলি, এবং তোমাকে আমি সেই গামছাটা রাখতে দিই, এবং এই ঘটনা। তারপরে যাক এটার সবাই এটা নিয়ে মানে বাড়িতে কান্নাকাটি, অনেক হইচই, অনেক কিছু। পরবর্তীতে যেটা আমরা আমার দাদির মুখে শুনলাম, দাদিকে বললাম যে দাদি ওই ভূতের বাচ্চাগুলি কোথায় আছে? বললো ওরা ওইভাবে আছে, ওইভাবে বড় হয়েছে, ওদেরকে সবাই ভূতের বাচ্চা বলে। এবং তার ছোট ভাই বিয়ে করার পরে তাদের 2টা ছেলে সন্তান হয়েছিল, তো তাদেরকে সবাই ভূতের ছেলে হিসাবে জানে। এবং তার মিসেসও অনেকদিন বেঁচে ছিল, তাদেরকে ভূতের মিসেস বলতো। এবং ওটা নামই হয়ে গিয়েছিল যে ভূতের বাড়ি। আচ্ছা, এখনো সেই বাড়িটি আছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাড়িটি এখন আছে, ভূতের বাড়ি। আচ্ছা, মানে আমাদের পার্শ্ববর্তী গ্রাম নাম পাঁচচর, শিবচর উপজেলায়, ওটা ভূতের বাড়ি হিসাবে সবাই জানে। যদিও ঘটনাটি প্রায় আজ থেকে 80-90 বছর আগের ঘটনা, কিন্তু বংশ পরম্পরায় তাদেরকে সবাই ভূতের বাড়ি হিসাবে বলে। আমি হচ্ছে এই ধরনের অতিপ্রাকৃত ঘটনা তখন ছোটবেলায় তো খুব ভালো লাগতো, দাদির মুখে শুনতাম। পরবর্তীতে যখন আমরা নিজেরা বড় হলাম এবং অনেক কিছু ধর্মীয় রীতিনীতি চর্চা করলাম, যেটাতে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি যে জিন আছে, বা যেটার মধ্যে ভালো মন্দ, যেটা খারাপ সেটাই শয়তানের রূপ ধারণ করে বা মানুষের ক্ষতি করে, আর যেটা ভালো সেটা তারা বিভিন্ন মসজিদে বা সে মাদ্রাসায় থাকে এবং মানুষের ক্ষতি করে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আমরা যাবো আপনার ঘটনায়। হ্যালো এভরিওয়ান, গুড টু বি ব্যাক। আমি হচ্ছে সুদীপ্ত, এসেছি নিকুঞ্জ খিলক্ষেত থেকে। আচ্ছা, থ্যাংক ইউ। সো বেসিক্যালি রাসেল ভাই, আজকে এটা একটা মেডিকেলের ঘটনা। সো আমার ফ্রেন্ড অসীম তার কাছ থেকে এটা কালেক্ট করা। সো ঘটনা হচ্ছে এটা যে সব মেডিকেলের বেশিরভাগই অ্যানাটমি ক্লাসের পাশে আপনার মক রুম থাকে। জি। তো প্রতিদিনকার মতো অ্যানাটমি ক্লাস শেষে যখন স্টুডেন্ট সব চলে যায়, তো ওই ক্লাসরুমের যে কেয়ারটেকার, উনি আবার ওই মর্গেরও কেয়ারটেকার। জি। তো ওনার দায়িত্ব থাকে যে লাশগুলো মানে ক্লাসরুমে মানে ইনস্ট্রুমেন্টাল ইউজ করা হয়, সেগুলা মানে ক্লাস শেষ হলে আবার মর্গের ফ্রিজিং রুমে ঢুকিয়ে রাখা। জি। তো এটা হচ্ছে তার নিয়মিত দায়িত্ব, সে এগুলা করে অভ্যস্ত। তো যেদিনকার ঘটনা সেদিন দুর্ভাগ্যবশত সে ভুলে যায় যে ক্লাসের শেষে এগুলো আবার মর্গে ওই ফ্রিজিং রুমে ভরে রাখতে। তো তার যখন মনে হয় তখন রাত অলরেডি 11:30 বেজে গেছে। তো এই সময়ে সে আবার মানে সে যেখানে থাকতো সেখান থেকে আবার মেডিকেলে আসে। তো মেডিকেলে আসার পরে ওদিন আবার প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল। তো যে কারণে দেখা গেছে যে ক্লাসের পরে স্টুডেন্টসরা যারা চলে গিয়েছিল তারা আর জানালা দরজাগুলো খোলা রেখেই চলে গিয়েছিল। তো দেখা গেছে যে বৃষ্টির ফলে পুরো ক্লাসরুমে একদম পানি জমে অনেক ভরে গিয়েছিল। সো এই মর্গের বর্ণনা একটু দেওয়া লাগবে। তো এটা ছিল মানে 2টা গেট। তো একটা গেট ছিল আপনার থাই গ্লাসের, গ্লাস কভার্ড, আর একটা ছিল কেচি গেট। তো থাই গ্লাসের গেট যেটা ছিল এটা বেশিরভাগ সময় বন্ধই থাকতো, আর কেচি গেটটাই সবাই ইউজ করতো। তো উনি ক্লাসরুম থেকে 3টা লাশ এগুলো স্ট্রেচারে করে নিয়ে একদম মর্গে চলে গেলেন। মর্গের ভেতরে উনি যখন ওই ফ্রিজিং ড্রয়ারে রেখে এগুলোকে লক করে যখন আসছেন, তখন উনি একটা মানে চাপা আর্তনাদ শুনতে পান। এই আর্তনাদটা একদম আমি যদি মনে করেন আমার মুখ চাপা দিয়ে ধরে রাখি এবং কেউ যখন মানে চিৎকার করার চেষ্টা করে ওরকম একটা আর্তনাদ। তো এটা শোনার পরে ও 2-3 সেকেন্ডের জন্য একটু থামার পরে ও পিছনে তাকায় দেখে যে ওই ড্রয়ারগুলোর দিয়ে তাকালে ও ভাইব্রেশন বুঝতে পারছে, ড্রয়ারগুলো কাঁপছে। তো এটা ও দেখে কোনো রকম মর্গ থেকে বের হয়ে আপনার দরজা লক করে, যেটা কেচি গেট। তো কেচি গেটের ওই পারে তো দেখাই যায় ও যখন ক্রস করছিল তখন দেখে যে আর্তনাদের সাউন্ড আরো একটা না 2-3টা একাধিক মানুষ এরকম সাউন্ড করছে, মানে মানুষের সাউন্ডই আর কি সাউন্ড হচ্ছে। তো ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও চলে আসতে যাবে, এই সময় ওই থাই গ্লাসের গেটটা ক্রস করা লাগে। তো যখন এই থাই গ্লাসের গেটটার পাশে দিয়ে যাচ্ছিলেন, উনি শুনতে পান যে এই গ্লাস দুপদাপ সাউন্ড, মানে ওই পাশ থেকে কেউ একজন মানে গ্লাসের দরজায় বাড়ি দিচ্ছে, আঘাত করছে। তো আসলে এইটা কোয়াইট ইম্পসিবল যে রাত্রেবেলা মর্গের ভেতর কেউই নাই, এটা তারা মানে বাড়ি দিচ্ছে কেউ। সো উনি কি করে ইনস্ট্যান্টলি মানে ফেইন্ট না হয়ে ওনার 2 আরো কলিগকে ফোন দেয়।
ওনার 2 কলিগ তারপরে আসে, তারপর তিনজনই এক্সপিরিয়েন্স করেছিল, যে তারপর 3 জন ওরা দেখার জন্য ঢোকে যে কি হচ্ছে আসলে, প্রচন্ড সাউন্ড, ধূপধাপ সাউন্ড, আর্তনাদ। তো ওনারা কেজি গেট খোলে, আবার যখন ঢুকে, এই পার্টটা ইন্টারেস্টিং আছে ভাই। ওই রুমে টোটাল ড্রয়ার ছিল 6টা, তো 6টার মধ্যে 6টা লাশ। তো লাশ 4টা হচ্ছে আপনার বাইরে, এবং এগুলো হচ্ছে একটা দরজার সামনে, একটা হচ্ছে টেবিলের উপর, মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা কখনো পসিবল না। মর্গে রাত্রেবেলা রাত তখন 12টা 1টা দিয়ে কেউই থাকে না। তো এটা দেখার পরে যিনি মানে দায়িত্বরত ছিলেন, যিনি যাকে মানে ফোন দিয়ে যাদের এনেছিলেন, তিনি প্রচন্ড ভয় পান। তিনি তখন ওদিকে মানে ফেইন্ট না হলেও প্রচন্ড ভয় তার হাত পা কাঁপা শুরু করে। তো তারা সবাই লাশগুলোকে আবার যার যার নির্দিষ্ট ড্রয়ারে রেখে লক করে চলে আসেন। তো ওই দিন সারাদিনই তার প্রচন্ড শরীর খারাপ থাকে। পরের দিন তার প্রচন্ড জ্বর চলে আসে। তো এই জ্বরের মধ্যে তিনি একবার 3 ঘন্টার জন্য মানে কোমাতে চলে গিয়েছিলেন। আচ্ছা। তো এই কোমাতে থাকা অবস্থায় তার যখন মানে জ্ঞান ফেরে, তখন ডাক্তাররা জিজ্ঞেস করে যে তুমি মানে এই 3 ঘন্টা তো তুমি কোমায় চলে গিয়েছিলে, তো তখন তুমি কি কোনো, তো আবার ডাক্তারদের বলে যে আমার রাসেল ভাই ডাক্তারদের বলে যে আমার খুব ব্যাড একটা ফিলিং হয়েছিল, আমি স্বপ্নেও দেখেছি কিছু, যে ওই লাশের হয়তো তারাই, তার যার লাশ ছিল তারাই হয়তো তাকে হয়তো স্বপ্নে দেখিয়েছে যে ওই যে ক্লাসরুমে বললাম না যে খুলে রেখে চলে গিয়েছিল, সে আর এগুলো আনতে মনে নেই। তো যে ব্যক্তির লাশ, সে হয়তো একটু নাখোশ হয়েছিল যে ইউজ করার পরেও কেন আমাকে মানে আমার সৎ ব্যবহারটা করা হলো না, বৃষ্টিতে পানি পড়েছে, আমার কেয়ারটেকটা ভালোভাবে হয়নি। তো এইসব তার স্বপ্নে কেউ একজন এসে বলেছে। তারপর থেকে তার অনেক মানে নিজেকেও দোষী লাগে, এবং সে এই চাকরিটা ছেড়ে এখন মানে অন্য চাকরিতে চলে গেছে। এটা ছিল ঘটনা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। আমরা তারপরে আবার আপনার কাছে ফিরে আসবো। আমরা তারপরে সেকেন্ড ঘটনায় যাব। আপনার একটু ছোট করে শুনবো আমরা, যেহেতু সময় খুব কম। আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আমাদের আরো একজন লিসেনার যিনি প্রথমে ঘটনা শুনেছিলেন, তার নামটা, আপনার নামটা প্লিজ করে বলবেন, তারপর আমরা ঘটনায় যাব। কারিম সমুদ্র। আরেকবার বলবেন। হাই লিসেনার্স, আমি নাফিল কারিম সমুদ্র। জি, আপনার ঘটনায় যাব। আমি যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে হলো একটা আরবান লেজেন্ড কেম ট্রু। মানে স্টোরিটা প্রথমে শুরুর দিক দিয়ে একটা আরবান লেজেন্ড হিসেবে ধরা হতো। এটাও ফরিদপুরে একটি ঘটনা, এবং ঘটনাটা আমি যেটা জানি 2টা ঘটনা। এই 2টা ঘটনা, একটা ঘটনা শুনবো ওকে, ছোট করে। হ্যাঁ, এই ঘটনাটা আমার মামার সাথে ঘটা। জি। আমার মামা জাস্ট বর্ন হয়েছে 84-85 সালের দিকে। এখন আমার নানার বয়স 7 দিন, যখন আমার মামার বয়স ছিল সেদিনই তিনি মৃত্যুবরণ করেন। এবং আমার মামা ভালোই ছিল, ক্লিনিক্যালি সে একদম ক্লিয়ার ছিল, কিন্তু আমার বড় খালা যখন একদিন মাছ ধরে এসে তাকে টাচ করে, তারপর থেকে প্রচন্ড কান্না শুরু করে দেয় আমার মামা, এবং এক পর্যায়ে 3 দিন টানা কান্নার পরে সে মারা যায়। এবং এটা কেউ কোনো ব্যাখ্যা খুঁজে পায়নি। কিন্তু তখন একটা মানে সারা আশেপাশে এলাকায় একটাই কথা ছিল যে কিছু একটা আসে এবং বাচ্চাদের মেরে ফেলে বা উঠিয়ে নিয়ে যায়, এবং তার যে একটা আসলো, তার একটা সিম্বল, সেই সিম্বল হিসেবে সেই বাচ্চার একটা কাঠের পাপেট সেখানে তার বিছানায় রেখে যায়। এবং আমার নানা এগুলি কিছু ভাবেনি। আমার নানা ভেবেছে যে মামা তো জাস্ট নর্মালি মারা গেছে, এটা ভেবেছে। এবং সে এটা লাশ দাফন করে এসে ওই দিন সন্ধ্যায় কাঁদছে। এখন উনি সন্ধ্যায় মাগরিবের একটু পর পর দেখে একটা মহিলা অনেক, সে মানে বলবে যে 9 ফুটের উপরে, তার মানে 9 ফুটের উচ্চতা, তারপরে 9 ফুটের উপরে। সে তাকে বলছে যে এখন আর কেঁদে কি লাভ, যা হবার তা তো হয়ে গেছে, এখন তুই অন্যদিকে খেয়াল কর, তোর অন্য ছেলে মেয়ে আছে। তা আমার নানা বললো যে আপনি কে? পরে বলে যে দেখিস না তোদের বাসার উল্টা দিকে যে জোড়া 2টা তাল গাছ, সেখানেই তো আমি থাকি। এবং এটা বলার পরে আমার নানা বলে যে তুই যে থাকলি, কিন্তু আমার বাচ্চাটা তোর কি ক্ষতি করছিল? সে বলে যে আমি তো ক্ষতির কিছু না, কিন্তু তোর বাচ্চাটা আমার খুব ভালো লাগছে, আমি আর আমার স্বামী পাশে থাকি তোদের ওইখানে, তোর বাচ্চাটা এত ফুটফুটা যে আমি নিঃসন্তান, এবং আমাকে আমার স্বামী বলছে যে ওই বাচ্চাটা আমার চাই। চিন্তা করিস না, তোর বাচ্চা বেঁচে আছে। তোর বাচ্চাকে আমরা, এটা শুনতে হাস্যকর লাগবে যে তোর বাচ্চাকে আমরা 7 সমুদ্র 13 নদীর পাড়ে নিয়ে একটা সেফ জায়গায় রেখে দিছি। আমার নানা বলে যে আমার বাচ্চাকে ফেরত দে, আমি তোর কিছু করবো না, আমি খালি আমার বাচ্চা ফেরত চাই, আর আমি দরকার হলে তোর যা চাই তা দিবি, আমি যদি তোদের জন্য কিছু জবাই দিতে হয়, বা তোরা যদি কোনো মুরগি চাস বা এরকম কিছু চাস, আমি তোকে দিয়ে দিব। অন্য মানে সাথে সাথে তো উনি হেসে মুচকি এসে সেই অবয়বটি বলে যে আমি তো কিছু চাই না, আমি তো ছেলেটা চাইছিলাম, সেটা আমি নিয়ে নিছি, এখন তুই আর কিছু করতে পারবি না, তুই যাতে সারা জীবন টেনশন করে না মরিস, তাই জন্য আমি তোকে এইটুকু বলে গেলাম। আমার নানা এত রাগ হয়ে যান যে তিনি সাথে সাথে, উনি অনেক কিছু জানতো, এগুলি এখন আমার বলার সময় নেই, উনি অনেক তখন একটি মানে হাতটা মুট করে ওনার মুখের কাছে নিয়ে ফু দিয়ে উনি মানে যে মুটটা ছেড়ে দেন, এবং সাথে সাথে জিনিসটা হাওয়ায় মিলিয়ে যায়। আমার নানা একটু সন্দেহ হয়
যে ব্যাপারটা কি, এরকম বাচ্চা নিয়ে গেছে, এরকম কিছু একটা গ্রাম ভরে আতঙ্ক ছড়াইছে। সে তারপরের দিন কবরটা খুঁড়ে, আমার বড় মামাকে নিয়ে কবরটা খুঁড়ে, এবং খুঁড়ে যেটা দেখতে পারে যে মানে কবরে একদম পারফেক্টলি বানানো একটা পাপেট, এবং পাপেটটা সে যখন কোলে নিবে, পাপেটটা সে কোলে নিয়ে তার চোখ থেকে 2 ফোঁটা পানি পড়ে, এবং তখনই বৃষ্টি নামে, পাপেটটা একদম মানে কাদা হয়ে তার হাত দিয়ে বেয়ে পড়ে। শুধু ঘটনা এখানেই শেষ না, ঘটনা অনেক দিন অনেক লোকেরাও, তারপর আমার নানাও মাঝে মাঝে দরজা খুলে উনি যখন জানালা দিয়ে বাড়ির পিছনে যে বাঁশ ঝাড় ওখানে দেখতো কি যে সেই কাঠের পাপেটটা মানে হাঁটি পাপা করে হেঁটে বেড়াচ্ছে, এবং বলছে যে মা আমাকে কোলে নাও, বাবা আমাকে কোলে নাও। এবং এই ঘটনাটা অনেক দিন চলে ফরিদপুরে। এই ঘটনাটা আমি জানি না কে কেমন জানে, আমি এলাকাটা উল্লেখ করবো না, কিন্তু এই ঘটনাটা 98 সাল পর্যন্ত চলে। একদিন মানে এটার শেষ হলো আমাদের ওইখানে ওই যে 2টা জিনিসকে যেটা আমার নানা তারাই দিয়েছিল, ওই 2টা জিনিস পাশেই একটা পুকুর পাড়ে গিয়ে, পুকুর পাড়ের পাশে 2টা জোড়া তাল গাছের পাশে তারা স্থান নেয়, এবং নেওয়ার পরে ওখানকার যত বাচ্চারা ছিল প্রায় বলতে গেলে এখন এমন অবস্থা হয়ে যায় যে প্রত্যেক রাতে একটা বাচ্চা হারানো যাবেই, এবং তার সেই বাচ্চার পাপেটটা সে বিছানায় পাওয়া যাবে। এবং তাই একদিন হুজুরের কাছে যায়, সেখানে সেই হুজুর একদিন করে ওখানে পুকুরের মাঝখানে একদম আইল্যান্ডের মতন একটা ছিল, সেখানে কিছু একটা ছিল, আমি যার কাছ থেকে শুনেছি আমার আশেপাশে দুঃসম্পর্ক আত্মীয়ের কাছ থেকে, তারা বলছে যে আমরা নিজেও জানি না, সব লোকের একটা মানে এক্সাইটেশন যে কি ছিল, এক্সাইটমেন্ট একটা যে কি ছিল, মানে আসলে কি হবে এটা এখন হতে হতে তখন হুজুর যান ওই আইল্যান্ডের কাছে। আইল্যান্ডে একজনই দাঁড়াতে পারবে, উনি তখন মানে লোহারও না কি একটা আমি জানি না, উনি ওটা একটা গেড়ে দিয়ে আসেন। এখন ওই জিনিসটা আছে নাকি জানি না, এটা 98 সালে বন্যার পরে আর এটাকে পাওয়া যায়নি, কিন্তু তারপর থেকে পুকুরের আশপাশ দিয়ে 2টা সাদা মানে মানুষ দেখতো যে আমাদের বিছানার চাদর যেরকম, সেই 2টা বড় বড় চাদর ঘুরে বেড়াচ্ছে, এবং বলতো যে তোরা আমাদের অনেক বড় ক্ষতি করছিস, তোদের আমরা কাউকে ছাড়বো না। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এন্ড আমরা অন দ্যাট নোট আমরা ফিরে যাবো আবারও নেক্সট ঘটনায়। আমাদের সাথে আছেন আমাদের একজন আজকের অতিথি, যিনি আপনাদের ঘটনা শোনাচ্ছেন। এর আগে একটু শুনিয়েছেন, আবার শোনাবেন। আপনার নামটা বলে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো এভরিওয়ান, ইটস সুদীপ again. সো রাসেল ভাই, এটা হচ্ছে আপনি যে বললেন ওই সময়কার একটি ঘটনা, যখন বাংলাদেশে ভূত কালচারটা শুরু করেছিল রেডিও ফুর্তি। সো এটা হচ্ছে আমরা যখন এসএসসি শেষ করলাম 2012-এ, তো আমরা এসএসসি পরীক্ষার পরে দেখা গেছে যে অনেক ফ্রেন্ড মানে চিল্লায় চলে যায়। আমরা যারা ছিলাম একসাথে, আমরা সবাই প্ল্যান করি যে আমরা কক্সবাজার যাব। তো ঢাকা চিটং হাইওয়ে নিয়ে আমরা এর আগে বহুত ঘটনা শুনেছি গত 7 বছরে। সো এইটা ওই ঢাকা চিটং হাইওয়ে একটি ঘটনা। ওইটা ছিল আমাদের যেই বড় ভাইয়ের গাড়ি দিয়ে আমরা যাই, ওনারও ফার্স্ট টাইম কক্সবাজার জার্নি, আমাদেরও ফার্স্ট টাইম কক্সবাজার জার্নি। সো আমরা ঢাকা থেকে রওনা দিই দুপুর 2:30টার পরে, 2:30-3টার দিকে। তো আমরা যখন যেতে থাকি তখন কুমিল্লা ক্রস করে চিটাং যখন ঢুকি তখন রাত 8টা বাজে। সো রাসেল ভাই, চিটাগং ক্রস করে যখন আমরা পাহাড়তলি যাই, তো এখন তো রাসেল ভাই পাহাড়তলি থেকে রাঙামাটি, বান্দরবান, কক্সবাজারের ডিরেকশন গুলো সুন্দর করে উল্লেখ করা আছে, তো তখন এগুলো ছিল না। সো আমরা যেটা তাছাড়া আমাদের যে ড্রাইভার ভাই ছিলেন উনিও বলতেছিলেন যে আমি চিনি। তো প্রথমে উনি এটা মিথ্যা কথা বলেছিলেন আমাদের কাছে, পরে আমরা যেটা বুঝতে পারছি যে পাহাড়তলি ক্রস করার পরে আমরা আসলে মানে হাই রোড ছেড়ে এমন একটা রোডে ঢুকে পড়ি যেটা আসলে খুব ন্যারো হয়ে যেতে থাকে। মানে হাই রোডের যেরকম পিচ ওরকম পিচ থাকে না, আশেপাশে মানে লোকালয় কমে যেতে শুরু করে। তো আমাদের মনে একটু খটকা লাগে। তো ওই সময় আমরা গুগল ম্যাপ ইউজে অত ছিলাম না। তো দেখা গেছে যে আমরা মোটামুটি একটু সন্দেহেই পড়ে যাই যে হ্যাঁ আমরা মেবি রং রোডে ঢুকে পড়েছি। আচ্ছা, যেতে যখন প্রায় 30 কিলোমিটার মতো ভেতরে চলে এসেছি আমরা। তো তখন আমাদের যে বড় ভাই উনি স্বীকার করেন যে আমি তো আসলে রাস্তা ভুল চলে এসেছি, আমাদের প্লিজ দেখো কাউকে হেল্প নিতে পাই কিনা। সো আমরা এই কথা বলতে বলতে সামনে একটা টং দোকান অ্যাকচুয়ালি বলবো না, সেখানে ওই যে আমরা দেখি যে মাঝে মাঝে বড় বড় খুঁটিতে কাপড়ের রং দিয়ে শুকা দেয় এরকম কিছু। তো সেখানে মুরব্বির মতো কতগুলো 3-4টা মানে মানুষের শেপের দাঁড়িয়ে কাপড় টানছে। এদিকে একটা জিনিস মেনশন করা ভালো রাসেল ভাই, 3-4 সপ্তাহ আগে পন্টিয়ানাকের একটা কাহিনী আমরা শুনেছিলাম, মালয়েশিয়া থেকে এক ভাইয়া পাঠিয়েছিল। তো ওইটার যেই গঠন এটার সাথে আমি একদম পুরো সেম টু সেম মিল খুঁজে পেয়েছি, যার জন্য এই ঘটনাটা আজকে বলতে এসেছি। সো আমরা তখন ওইগুলো বুঝতে পারি নাই, যখন মানে গাড়িটা স্টপ করে একজন জানালা নামিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাইয়া আমরা তো কক্সবাজার যাচ্ছি, এটা কি কক্সবাজার যাওয়ার রোড, সঠিক রোড? তো ওইখান থেকে
একটা রিপ্লাই আসে যে কক্সবাজার যাবেন তো এইখানে কি বলতে, তাহলে এটা কই কয় আপনার বলে যে আপনারা তো চকরিয়ার অনেক ভিতরে চলে আসছেন, এটা আপনাদের জন্য রাইট রোড নয়। তো আমরা কি করি, আমি একটা জিনিস মিস করে গেছি যে আমরা এই রোডে ঢোকার সময় দেখি যে একটা বয়স্ক লোক, তার পাশে একটা ছোট মেয়ে, তারা এভাবে হাত উপরে নিচে নাড়ছিল। সো আমরা বুঝতে পারিনি তার কি লিফট দিতে চাইছিল বা আমাদের নিষেধ নাকি আমাদের নিষেধ করছিল এই রোডে ঢুকতে। আমরা কেয়ার করিনি, আমরা জাস্ট চলে গেছি। সো এই অ্যান্সারটা পাওয়ার পরে যখন শুনি যে আমরা চকরিয়ার অনেক ভিতরে চলে এসেছি, এটা মেন রোড না, আমরা জাস্ট গাড়িটা ঘুরিয়ে ইউটার্ন নেব, তখনও গাড়িটা স্টার্ট করি নাই। তো তখন আমাদের এক ফ্রেন্ড বলে যে দোস্ত ওর পায়ের দিকে তাকা। তো পায়ের দিকে তাকানো যেটা পরে বুঝি যে ওই জিনিসটা আসলে মাটি থেকে 3-4 ফিট উপরে ভাসছে, ভাসমান। আর ওটার গঠন হচ্ছে আমরা কালো রঙের রোপ পরা বিভিন্ন ব্যক্তি দেখি যে মাথা ঘুমটা দেওয়া, কালো রোপ পরা এবং রোপ ঝুলছে দেখে বুঝতে পারছি যে এটা মাটির থেকে উপরে। তো এরকম একটা না দুটো 4 জনের মতো ছিল এবং সবাই এরকম, এবং তারা প্রত্যেকজন উঠছে এরকম ভাবে একটা। তো আমরা এটা দেখার পরই ততক্ষণে গাড়ি গ্লাসও উঠিয়ে ফেলেছি, গাড়ি স্টার্ট দেবো এমন এক সময় একটা জিনিস প্রচন্ড জোরে মানে পেছনের ব্যাক সাইড মিররে ধুপ করে ধাক্কা মারে। এই ধাক্কাটা এত জোরেই ছিল যে গাড়ি গ্লাসের চির ধরে, ভাঙে নাই বাট চির ধরে যায়। তো এই প্রথম ধাক্কার পরে আমাদের গাড়ির মানে লাকিলি একটু স্পিড বেড়েই যায়, যে ফার্স্ট ধাক্কায় চলে আসে। তো এরপরে যখন আমরা গাড়ি নিয়ে যাত্রা শুরু করি তখন আমরা স্বভাবত সবাই পেছনে তাকাই, পেছনে তাকিয়ে দেখি যে ওইগুলা যে উড়ে আমাদের গাড়ির পেছনে আসছে। এমন ঘটনা রাসেল ভাই এর আগে ঢাকা চিটাগাং রোডে বহুত শুনেছি যে কোনো কিছু উড়ে আপনাকে ফলো করে গাড়ি বা বাসের পেছনে। সো এইটা এরপরে আমাদের আর ধরতে পারেনি, 2-3 মিনিট পরে তাকিয়ে দেখি যে পিছনে নেই। কিন্তু যখন আমরা আবার সোজা ব্যাক করছিলাম, ওই মুরব্বী এবং তার ছোট মেয়ে যারা দাঁড়িয়ে ছিল তারা মানে আমাদের দিকে তাকিয়ে মানে মানুষ বিদ্রুপাত্মক ভাবে হাসি দিলে যেমন একটা হাসি বের হয়, তো বিদ্রুপাত্মক একটা হাসি দিচ্ছিল, যেমন আমরা কোনো ভুল করে ফেলেছি এবং এর জন্য শাস্তি পেয়েই গেছি এখন। তো এটা করতে আমরা ওই মুরব্বীকে দেখতে রাস্তায় বেরোই এবং সামহাও আমরা একটা রাইট রোড ম্যানেজ করে ওদিনের মতো এই জায়গা থেকে বের হয়ে আসতে পারি। আসলে এটা ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাবো আমাদের লাস্ট অতিথির কাছে এবং তার কাছ থেকে আমরা ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি মোহাম্মদ ফজলে রাব্বি শিমুল। আমি খিলক্ষেত থেকে এসেছি, বর্তমানে ঢাকা আইবিতে পড়াশোনা করতেছি বিবিএতে। ওকে। তো ভাই ঘটনাটা ঘটে আজ থেকে প্রায় কয়েক বছর আগে। তখন আমার এইচএসসি পরীক্ষা সামনে ছিল। তো এর আগে আমি এটা একটা ম্যাচ সংক্রান্ত ঘটনা। তো আমার কিছু ফ্রেন্ড সাইকেলের সাথে আমি গন্ডগোল করে নতুন একটা ম্যাচে উঠি। ম্যাচে উঠি। তো ওখানে ওঠার পর 15 দিন খুব ভালোভাবে ছিলাম। তো 15 দিন পর তো আমি বলে রাখা ভালো, আমি প্রচুর পরিমাণে স্মোক করতাম। তো প্রতিদিনের মতো আমি সেদিন 1 প্যাকেট সিগারেট নিয়ে রুমে যাই। তো যাওয়ার পরে তো হঠাৎ পড়াশোনা করতেছি রাতের বেলা। তো হঠাৎ করে রুমের মধ্যে একটা বিশ্রী বাজে গন্ধ, ব্যাপক টাইপের। তো আমি মানে গন্ধটা এমন অবস্থা বলে বুঝতে পারবো না, মনে হচ্ছে বমি চলে আসবে। তো উঠতে গেলে তো উঠতে পারতেছি না, গোটা হাত অবশ হয়ে আসতেছে, মনে হচ্ছে কি আমাকে চাপায় রাখছে, শরীরটা প্রচন্ড গরম। তো হাতের কাছে লাইটার থাকার কারণে আমি লাইটারটা জ্বালাম। তখন মনে হলো যে খুব ফ্রিলি অনুভব করতেছি, সঙ্গে সঙ্গে একটা সিগারেট জ্বালাম। এরপর আমি পুরোটা ফ্রি হয়ে যাই। তারপর আমি জানালাটা লেগে দিই। জানালা লেগে দেওয়ার পর 5 সেকেন্ডের মধ্যে একটা ধপ করে একটা শব্দ হলো। আমি মানে পুরা ভয়ে আমি মানে পিছন দিকে চলে আসি। আমি পুরো আতঙ্কের মধ্যে পড়ে যাই, মাথা কাজ করতেছিল না আসলে আমি কি করব। তো এরপর আমি কয়েল ছিল রুমের মধ্যে, কয়েল জ্বালিয়ে আমার যে মানে মেন গেট যেটা আছে মানে দরজা যেটা বের হবো তো ওই দিকে ছুড়ে দিই। তারপর আমি শব্দ করলাম কে, কোনো শব্দ নাই ওপাশ থেকে। আবার শব্দ হলো, মনে হচ্ছে কেউ প্রচন্ড জোরে বাড়ি দিল। তো আমি আবার বললাম যে কে, আরো কোনো শব্দ নাই। এরপর ওই দিন আবার আমার ম্যাচে কেউ ছিল না। ম্যাচটা হচ্ছে আপনার মনে করেন যে আমি একটা মিস্টেক করে গেছি। আমি যে ম্যাচে ছিলাম ওই ম্যাচে মানে যে ম্যাচের যে মালিকটা হচ্ছে একটা বয়স্ক মহিলা। তো মহিলার একটা বাচ্চা বা কোনো ছেলে মেয়ে ছিল না, শুধু একটা নাতি ছিল আর একটা কাজের মহিলা ছিল। তো আর কেউ ছিল না ওই বৃদ্ধ মহিলাটার। তো ওই দিন ম্যাচের হচ্ছে আপনার 3টা রুম, আর তো আমি সিঙ্গেল রুমে থাকতাম। তো ওই দিন আবার ম্যাচে কেউ ছিল না, আমি একা। তো হঠাৎ করে মনে হলো যে ম্যাচে কেউ নাই। আর জানালার উপাশ থেকে যে বাড়িটা মারলো, তো আমার ম্যাচটা ছিল আপনার মহিলা কলেজের আশপাশে। তো ওইখানে মানে আমার ম্যাচের রুমের পাশে আপনার মানে মহিলাদের ম্যাচ, মেয়েদের তার পাশে মহিলারা থাকেন ওখানে। তারপরে মানে মহিলারা থাকেন। তো
পরে ভাবলাম যে এখানে জানালাদের কিছু ফ্যাজলামিও যদি করে, এখানে তো ঢুকতে পারবে না, কারণ পাশে হচ্ছে হাই সিকিউরিটি মহিলাদের ম্যাচ। তো আমি এরপর রুমের বাইরে কেউ হাঁটাহাঁটি শব্দ পাইলাম, তো আমি আর বুঝতে বাকি থাকলো না, তো আমি অনেক ভয় পেয়ে গেলাম, তো দোয়া দরুদ পড়তে থাকলাম যা আসে। তো এরপর রুমের মধ্যে বসে আছি, হঠাৎ করে মনে হচ্ছে যে বাথরুমের ট্যাপ কেউ ছাড়ার পরে আমি মনে হচ্ছে যে চারিদিকে আমি একটা সমুদ্রের মাঝখানে, এত শব্দ, মনে হচ্ছে ঢেউ খেলাচ্ছে এরকম অবস্থা। বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি, মনে হচ্ছে যে মানে বেড টেড নড়তেছে। আমি মানে কি বলবো, চোখ দিয়ে আমার টপ টপ করে পানি পড়তেছে। মোবাইলের দিকে তাকিয়ে দেখি যে মোবাইলের কোনো নেটওয়ার্ক নাই। তারপর কি হলো? খুব অসহায় হয়ে পড়লাম ওই সময়টা। তো এখন আমি কি করব? তো একটার পর আমি সিগারেট জ্বালিয়ে যাচ্ছি। তো এক পর্যায়ে আপনার মানে অনেকক্ষণ পরে এরকম শব্দ হওয়ার পরে একটা চিকন একটা ভয়েস আসলো আমার কাছে, তো আজকের মতো বেঁচে গেলি। এরপরে আজান দিল, স্বস্তি ফিরে পেলাম। তখন মনে হলো যে ভাই নতুন একটা জীবন ফিরে পেলাম। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। আপনাকে অনেক 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 ধন্যবাদ। প্রিয় লিসেনার, আশা করি প্রত্যেকটা ঘটনা আপনাদের মাঝে ভালো লেগেছে, কেননা প্রত্যেকটা ঘটনায় কিন্তু বাছাই করা ভয়ানক ঘটনা ছিল। আপনারা যারা প্রতিনিয়ত এই ধরনের বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তবে আপনারা কে কোথায় থেকে এই ঘটনাগুলো শুনতেছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাগুলো দেওয়ার চেষ্টা করব। আপনারা যাতে খুব সহজে এই ধরনের ঘটনা শুনতে পারেন, এই কারণেই ভূতের থেকে সব ঘটনা আমি বাছাই করে যে ঘটনাগুলো ভয়ানক সেই ঘটনাগুলো প্রতিনিয়ত রাত 10টা বাজে এই চ্যানেলের মধ্যে পাবলিশ করে থাকি। তাই অবশ্যই আবারও বলতেছি, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের জন্য এখানে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দরে আছেন। তো এখন থেকে শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড। আজকের এপিসোডটিকে সাজানো হয়েছে কয়েকটি ইমেল ঘটনা দিয়ে। তো আশা করছি আপনাদের আজকের গল্পটি ভালো লাগবে, কারণ আজকের গল্পটির অন্যতম একটি আকর্ষণ রয়েছে গল্পটির মাঝখানের দিকে। তাই আমি আশা করব যে আপনারা এপিসোডটি একটু স্কিপ না করে সম্পূর্ণ এপিসোডটি শোনার চেষ্টা করবেন। তো দর্শক, সর্বপ্রথম আমরা একটি ইমেল পড়ব। এই ইমেলটি আমাদের কাছে পাঠিয়েছেন নরসিংদী জেলা থেকে মাসুদ রানা ভাই। যেভাবে লিখছেন আমি সেভাবে পড়ছি। আমাদের গ্রামের উত্তর দিকে একটি বিশাল বন আছে। লোকজন একে বলে অন্ধকার জঙ্গল। দিনের বেলা এখানে কাটুরে গবাদি পশু চড়ানোর লোকেরা আসে, কিন্তু সূর্য নামলেই কেউ আর এই জঙ্গলের ভিতরে থাকে না। কারণ শোনা যায় জঙ্গলের গভীরে একটা জায়গা আছে যাকে বলা হয় ছায়ার মাঠ। যে একবার সেখানে ঢোকে আর সে জীবিত বের হতে পারে না, বা তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। তো এই কারণেই আসলে যতই রাত কাজ করুক না কেন, তারা সন্ধ্যার আগে কোথায় আসরের আজানের পরপরই সেখান থেকে সবাই বেরিয়ে আসে। গ্রামের বৃদ্ধরা বলতো যে বহু বছর আগে ওই বনে ডাকাতদের একটা আস্তানা ছিল। একদিন পুলিশ অভিযানে ডাকাতদের সবাইকে ধরে ফেলে জঙ্গলের ভিতরেই ফাঁসি দেওয়া হয়। তারপর থেকেই রাত হলো সেই ডাকাতদের আত্মা বন জুড়ে ঘুরে বেড়ায় এবং মানুষদের সঙ্গে বিভিন্ন রকমের শয়তানি ফুজলামি করে। বলা হয় ছায়ার মাঠের মাঝখানে শোনা যায় শিকল টানা হওয়া, হাহাকার আর মন্ত্র পড়ার শব্দ শোনা যায়। তো মানুষ সবাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি সচেতন এবং তারা কোনোভাবেই কোনো রকম ভুল করেনি। একদিন দুই বন্ধু রুবেল এবং মিজান এই গল্পটি শোনে এবং তারা আসলে বুঝতে পারে যে এই গল্পটির মধ্যে কোথাও না কোথাও একটা মিসিং আছে। কারণ অনেক দিনের জঙ্গল এখন পর্যন্ত এরকম থাকবে না থাকবে, তারা আসলে এই বিষয়গুলো নিয়ে খুব বেশি ভাবাভাবি করার পর সিদ্ধান্ত নেয় যে তারা একদিন সেই জঙ্গলে যাবে এবং আসল কাহিনীটা কি সেটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করবে। তো এই জন্য তারা তাদের সঙ্গে ড্রোন ক্যামেরা এবং লাইটিং ব্যবস্থা করে রাখলো, যেন তারা খুব সহজেই এখানে কি হচ্ছে সেই বিষয়টি মানুষকে জানাতে পারে এবং তারা এর থেকে একটা পরিত্রাণ পেতে পারে। তো তারা ঠিক সন্ধ্যার পরপরই সেই বনের মধ্যে ঢুকলো এবং ছায়া যে জায়গাটা আছে সেই জায়গাটার মধ্যে তাদের
সেট আপ রেডি করলো, ক্যামেরা, ড্রোন এবং ইত্যাদি যা যা ছিল সব কিছু এখানে তারা রেডি করলো। কিন্তু তার প্রথম দিন আসলে কোনো কিছুই দেখতে পেল না। তারা হতাশ হয়ে বাসায় ফিরল এবং তাদের মধ্যে একজন রুবেল বলল যে আসলে আমরা হয়তো সন্ধ্যা রাতে গিয়েছি, এবার এই জন্যই পাইনি, তো আমরা একটু মধ্যরাতে যাওয়ার চেষ্টা করি। তো যেই কথা সেই কাজ, তারা এবার চলে গেল প্রায় 3টার দিকে এবং 3টার দিকে গিয়ে সেখানে তারা দেখতে পেল যে সাদা একটা মানে ছায়া তাদের সামনে লড়ছে বা তাদেরকে ডাকছে, এরকম একটা অবস্থা। তো আসলে এটা দেখে তারা মোটেও ভয় পায়নি, কারণ তারা এই বিষয়গুলো নিয়ে প্রিপারেশন নিয়ে এসেছে এবং পরবর্তী সময় রুবেল আসলে বলে যে এখানে আসলে কী চাচ্ছে, কোনো কিছু কি হবে নাকি, এই বিষয়গুলো তারা বুঝতে পারতেছে এবং তারা আসলে হাঁটতে হাঁটতে মানে অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই তাদের মানে হাঁটা চলছে না বা তাদের পা সামনের দিকে যাচ্ছে না। তারা হাঁটতেছে কিন্তু ঘুরে ফিরে সেই এক জায়গায় তারা চলে আসতেছে। তো এরকম একটা অবস্থা দেখে তারা দুজনে একটু হাঁপিয়ে গেল এবং পরবর্তী সময় তারা আসলে ভাবলো যেগুলো কিছু না, এটা ভেবেই তারা কিন্তু ঘুমিয়ে পড়লো। তারপরে যখন আবার রাত গভীর হলো তখন আবার সেই ছায়া তাদের ঘুম ভাঙিয়ে দিয়ে তাদের সঙ্গে মানে কাছাকাছি হওয়ার চেষ্টা করলো বা তাদের কাছাকাছি যখন যাবে তখনই তারা বুঝতে পারতেছিল যে আসলে কী করবে। এমন একটা সিচুয়েশন তারা প্রথমবারের মতো ফেস করতেছে, যদিও তারা এই বিষয়গুলো নিয়ে অনেকদিন থেকে গবেষণা করছে। কিন্তু দর্শক আসলে তারপর ভাই লিখছেন যে আসলে তারা গিয়ে আসছে যে মানে তাদের হঠাৎ করে তারা দেখলো যে তাদের হাতের শীতল, প্রতিটি পা ফেলতে ফেলতে ঝনঝন শব্দ হচ্ছে, যেন কোনো ফাঁসির মঞ্চ থেকে নেমে আসছে তারা। একসাথে তাদের কণ্ঠ ভেসে এলো, তোমাদের মৃত্যু অন্যায় ছিল, তোমরাও এখানে মরবে। রুবেল আতঙ্কে টস ফেললো, টসের আলো গড়িয়ে গাছের নিচে পড়তেই দেখা গেল একটি খুলি পড়ে আছে, আর খুলিটার হঠাৎ দাঁত বের করে হাসছে। দুজন দৌড়াতে শুরু করলো, কিন্তু আশ্চর্যজনকভাবে তারা বারবার একই জায়গায় ফিরছে। রুবেল হাঁপাতে হাঁপাতে বলল, আমরা আটকে গেছি, এই জায়গায় আমাদের আর ছাড়বে না। মানুষ যেটা বলতেছিল সেটা সত্যি সত্যি হয়ে গেল। তখন তারা দুজন আসলে অনেকটা চিন্তায় পড়ে গেল যে এখন তারা কি করবে বা কোন দিকে যাবে। কিন্তু মানে তাদের হাতে যেই লাইট ছিল বা আগুন ছিল সেগুলো দিয়ে তারা আসলে নিজেদের ভয় সঞ্চয় করার চেষ্টা করতেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের যখন মানে সময় ফুরিয়ে এলো তখন তারা আসলে কোনোভাবেই কোনো কথা বলতে পারতেছিল না। কিন্তু যখন এই ছায়া তাদের দিকে খুব তেড়ে আসতেছিল ঠিক তখনই মসজিদ থেকে আজানের শব্দ আসে এবং এই সব কিছু নিমিষের মধ্যেই শেষ হয়ে যায়। তো এই ঘটনাটা আসলে ভাই লিখেছেন, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো আপনাদের কাছে আসলে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন। আপনাদের মতামতগুলো কিন্তু আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর একটি আহ্বান থাকবে, আপনারা যারা যারা আপনাদের গল্পগুলো, প্রতিদিনগুলো মজার বা বাস্তবিক যে গল্পগুলো আপনারা আমাদের কাছে পাঠাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের তো ফেসবুকে অথবা আমাদের জিমেলে মেসেজ করে আপনাদের ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমরা গল্পটি পড়ি এবং সমাধান সব কিছু দেখি, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে সব হয়ে যাবে। তো দর্শক আজকের গল্পটি এ পর্যন্তই, আবার কথা হবে গল্প হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।